তারিনও আজ বেশ উৎফুল্ল, কারণ আয়শার সাথে মিলে বিয়ে ভাঙার জন্য এক জম্পিস প্ল্যান করেছে সে, এবং কালকে সেটা সাকসেসফুল হবে বলে ওরা দুজন এত খুশি। রাতে মিসেস ইয়াসমিনের রুমে গিয়ে কেয়া তারিন ও আয়শার শয়তানি মার্কা হাসির কথা বলল। মিসেস ইয়াসমিন কিছুই বললেন না, তিনি শুধু মুচকি হাসি দিয়েছেন আর কেয়াকে বলেছেন চিন্তা না করতে। কেয়াও আর মাথা না ঘামিয়ে নিজের রুমে চলে গেল। আশিয়ান বিছানায় শুয়ে শুয়ে ইলিয়ানার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে ওর করা প্রতারণার কথা। এসব ভাবতে ভাবতে আনমনে চোখের জল ছেড়ে দিল সে। আশিয়ানের মতো শক্ত মনের মানুষ প্রতিটা রাত এভাবে একটা মেয়ের কথা চিন্তা করে বালিশ ভেজায়। কতটা ভালোবাসলে একটা শক্ত মনের ছেলে একটা মেয়ের জন্য কাঁদতে পারে। মেয়েটা অনেক ভাগ্যবতী, কিন্তু আফসোস আশিয়ানের ভালোবাসা সে কখনোই রিয়েলাইজ করেনি। আশিয়ান কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়েই পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জিম করে ট্রেডমিলে বেশ কিছুক্ষণ ব্যায়াম করে তার রুমের বারান্দায় সুইমিং পুলটাতে উদম গায়ে ঝাঁপ দিয়ে পড়ল সে। এই মুহূর্তে তাকে যে মেয়ে দেখবে সেই মেয়ে হার্ট অ্যাটাক করতে বাধ্য। পানিতে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে এবার শান্ত ভঙ্গিতে ধীরলয়ে সাঁতরাতে লাগলো সে। তার সুগঠিত ও সুঠাম দেহের উপর যে কেউ ক্রাশ খাবে। বুকের মধ্যে ঝাঁকড়া লোমগুলোতে পানি লেগে চিকচিক করছে। জিম করা সিক্স প্যাক ওয়ালা বডি। হাই! আশা এসে দেখে পুরোপুরি রূপে ক্রাশ খেয়ে গেল আশিয়ানকে দেখে। আশাকে লক্ষ্য করে আশিয়ান গলা পর্যন্ত পানি নিচে ডুবিয়ে চুপচাপ বসে রইল। এই মেয়েটা যখন তখন নক না করে রুমে ঢুকে যায়। বেয়াদবের বংশধর একটা। বেচারি আশার তো যাওয়ার নামই নেই। সে ব্রেকফাস্ট করার জন্য আশিয়ানকে ডাকতে এসেছিল। এসে এমন অ্যাট্রাকটিভ সিন দেখতে পাবে ভাবতেই পারেনি। গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে আশিয়ানের দিকে। আহা, কি সুদর্শন পুরুষ সে! ভাবতেই লজ্জা লজ্জা লাগছে আশার। আশিয়ান বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, নির্লজ্জের মতো এরকম তাকিয়ে আছো কেন? আজব! আর একটা ছেলের রুম এভাবে পারমিশন না নিয়ে ঢুকে পড়া কোন ধরনের ম্যানার্সের মধ্যে পড়ে শুনি? এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আশা মনে মনে ভেঙচি কাটলো আশিয়ানকে। ভাব কত ওনার! এই ঘুরে ফিরে আশাকেই বিয়ে করতে হবে দেখো। আসলে আমি তোমাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে এসেছিলাম। আমার যখন ইচ্ছে হবে তখন গিয়ে খাবো, তা নিয়ে তোমাকে তো ভাবতে হবে না। তুমি বরং নিজের চরকায় গিয়ে তেল দাও, যাও। জাস্ট ডিসগাস্টিং। আশা আর কিছু না বলে চলে গেল। মনে মনে হাজারটা গালি দিল আশিয়ানকে। আশিয়ান আরো কয়েক মিনিট পানিতে দাওয়াতাপি করে বিরক্ত হয়ে পানি থেকে উঠে বাথরুম পরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো। পুরো মুডটাই খারাপ করে দিল যোগটা। একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে এসে ব্রেকফাস্ট করে নিল সে। তারপর আবারও নিজের রুমে ফিরে এলো। ও রুমে আসার সাথে সাথে তাসকিন, তাজিম আর তাসজিদও এলো। চার ভাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দিল যাবতীয় বিষয় নিয়ে। তারা ঠিক করেছে গায়ে হলুদের প্রোগ্রামে সব ভাইয়েরা মিলে একটা ইংলিশ গানের সাথে ডান্স করবে। আশিয়ানকে বহুত কষ্টে ইমোশনাল ব্ল্যাকমেল করে অবশেষে ডান্স করার জন্য রাজি করাতে পারলো। আশিয়ান স্কুল, কলেজ ও ভার্সিটি লাইফে বিভিন্ন প্রোগ্রামে গান এবং নাচের জন্য পপুলার ছিল। তবে এখন সে এসব বাদ দিয়ে দিয়েছে পুরোপুরি। নিজের সব অভ্যাস পাল্টে ফেলেছে। এখন সে অন্য একটি আশিয়ানে রূপান্তরিত হয়েছে। আগেই হাসি খুশি আশিয়ানের সাথে এখনের গম্ভীর আশিয়ানের কোনো মিল নেই। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই শপিং এ যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আজ আশিয়ান একটা কালো আর সাদার মিশ্রণের চেক চেক ডিজাইনের একটি শার্ট ইন করে আর সাদা রঙের গ্যাবার্ডিন প্যান্ট পরেছে। চুলে আজ জেল দেয়নি, নর্মালি একপাশে সেট করে রেখে দিয়েছে। পায়ে কালো ব্র্যান্ডেড শু, হাতে প্ল্যাটিনামের একটি ঘড়ি এবং একটা পাওয়ার ছাড়া কালো ফ্রেমের চশমা পরেছে সে। এতে তাকে ভীষণ কিউট লাগছে দেখতে। কেন জানি নিজেকে আজ বেশ অ্যাট্রাকটিভ ভাবে প্রদর্শন করতে চাইছে সে সবার সামনে। পারফিউম স্প্রে করতে করতে বোতল প্রায় অর্ধেক খালি করে ফেললো। নিজেকে আরো একবার আয়নায় দেখে নিয়ে ফোনের কভার চেঞ্জ করে নিচে নেমে এলো সে। তাকে দেখে সবাই হাঁ হয়ে গেছে প্রায়। কত সুন্দর লাগছে তাকে দেখতে যে মিসেস ইয়াসমিন তাকে কানের নিচে নজর টিকা লাগিয়ে দিলেন। আশিয়ান মুচকি হাসলো, শুধু কিছু বলল না। আশার তো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। আশিয়ান তাকে পাত্তা না দিয়ে এনার হাত ধরে বাইরে বেরিয়ে এলো। অতঃপর তার ব্ল্যাক BMW গাড়িটি গ্যারেজ থেকে বের করে সে এনা, তার বড় ভাই এবং বড় ভাবি আর তার পিচ্চি ভাতিজিকে নিয়ে আলিয়াদের বাসার ঠিকানার উদ্দেশ্যে গাড়ি চালাতে লাগলো। বাকিরা অন্যান্য গাড়ি দিয়ে আসবে। আশা তো আশিয়ানের সাথে যেতে পারেনি বলে আফসোস করতে করতে শেষ হয়ে যাচ্ছে। পরে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারিন তার সাথে অন্য গাড়িতে করে রওনা দিল। উদিতা আগেই রেডি হয়ে বসে আছে। সে একটা কালো রঙের নর্মাল খিমার সেট পরিধান করেছে।
মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। সব সময় যেরকম বাইরে যাওয়া পরে সেরকম ভাবেই রেডি হয়েছে আজ। আলিয়া এবং আলিয়ার চাচাতো ফুফাতো বোনেরা ওরা যেই হারে সাজগোজ করছে দেখে মনে হচ্ছে তারা কারো বিয়েতে যাচ্ছে। এসব দেখতেও উদিতার ভীষণ বোরিং ফিল হচ্ছে। অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করার পর আশিয়ানরা এসে পৌঁছালো আলিয়াদের বাসায়। আশিয়ান এই প্রথমবার এখানে এসেছে, তাকে আপ্যায়ন করতে সবাই ব্যস্ত হয়ে পড়ল। উদিতার বুক ধুকপুক করছে আশিয়ানের আসার খবর শুনে। আলিয়ার কাজিনরা তো ফিদা হয়ে গেছে আশিয়ানকে দেখে। কয়েকজন তো উদিতাকে নিয়ে হিংসা করতে শুরু করে দিয়েছে। ওরা এত সুন্দর করে সাজগোজ করলো অথচ আশিয়ান ফিরেও তাকালো না ওদের দিকে। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে। অবশেষে শপিং এ যাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। আলিয়া ওদের সামনে এসে হাত নাড়িয়ে স্মার্ট ভাবে হাই জানালো। আশিয়ান বাদে বাকিরাও তার হাইয়ের জবাব দিল। তাসকিন আলিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আলিয়া তাসকিনের হাসি দেখে কিছুটা লজ্জা পেল। আশিয়ানের রুচি হচ্ছে না আলিয়ার দিকে তাকাতে। একটু বেশি ওভার স্মার্ট মেয়েটা। ওয়েস্টার্ন ড্রেস আপ পরে আর এক গাদা মেকআপ মেখে নিজেকে সবার চাইতে সুন্দরী প্রমাণ করার চেষ্টা মাত্র করেছে সে। কি করে যে তাসকিন ওকে পছন্দ করেছে আল্লাহ জানেন। ভদ্রতার লেশমাত্র নেই ওর মাঝে। ওর মেয়ে কাজিনগুলোরও একই অবস্থা। আশা আশিয়ানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আশিয়ানের জাস্ট বিরক্ত লাগছে ওর ঘেঁষাঘেঁষি দেখে। এমন সময় শাহরিয়ার উদিতার হাত ধরে তাদের সবার সামনে নিয়ে এলো। উদিতার মুখে নেকাব লাগানো থাকায় চোখ জোড়া ব্যতীত অন্য কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। আরিয়ান মুরাদের সাথে কথা বলছিল, হঠাৎ মিহি স্বরে কারো সালাম দেওয়ার আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। বোরখা পরিহিতা এক নারীকে দেখে ওর বুকের ভিতর কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হলো। বুঝতে পারছে না এমন কেন হলো তার সাথে, তবে এটা বুঝতে পারলো সে যে এই মেয়েটাই তার হবু স্ত্রী উদিতা, কারণ সবার থেকে একদম আলাদা সে। ভয় শুনে এক দফা ক্রাশ খেলো আশিয়ান। এত শান্ত মিহি সুরেলা আর সুন্দর কারো ভয়েস হতে পারে জানা নেই তার। উদিতার সালামের জবাব আশিয়ান বাদে বাকি সবাই দিল। আশা তার ছেলের দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে। উদিতাকে গাইয়া খ্যাত ছাড়া কিছুই ভাবতে পারছে না সে। অবশেষে আশিয়ান সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। এরপর তার পিছু পিছু আশা আছে। মনে মনে প্রতিজ্ঞা করলো আশিয়ানের সাথে সে আজ গাড়িতে সামনের সিটে বসবে যে করেই হোক। কিন্তু কেয়া তাতে বাদ সাধলো। উদিতাকে আশিয়ানের সাথে সামনের সিটে বসিয়ে দিল সে, আর পিছনে সে, এনা, তাহমিদ আর পুতুল বসে পড়ল। আশা তো জ্বলতে জ্বলতে শেষ। তার ইচ্ছে করছে উদিতাকে গলা টিপে মেরে ফেলতে। এবারও তারিন তাকে বুঝিয়ে তার সাথে নিয়ে গেল। আশিয়ান গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে আর চোখে উদিতাকে দেখছে। যদিও এখনো তার চেহারা দেখার সৌভাগ্য হয়নি আসিয়ানের। উদিতার চেহারা দেখার জন্য বেশ কৌতূহল হচ্ছে তার। উদিতাকে নানা রকম প্রশ্ন করছে কেয়া এবং এনা, আর ধীর কণ্ঠে তাদের জবাব দিচ্ছে উদিতা। মনের মৃদু ভালো লাগার হাওয়া বইছে আশিয়ানের। কারণটা অজানা। উদিতা ভয়ে একবারও আশিয়ানের দিকে তাকায়নি। কেন জানি মনে সংকোচ লাগছে তাকে দেখে। অবশেষে গাড়ি এসে বসুন্ধরা সিটির পার্কিং এরিয়ায় পার্ক করলো আশিয়ান। গাড়ি থামার সাথে সাথেই এনা, কেয়া, তাহমিদ পুতুলকে নিয়ে শপিং সিটির দিকে চলে গেল। যাওয়ার আগে কেয়া আশিয়ানকে বলল উদিতাকে সাথে নিয়ে আসতে। আসলে তাদেরকে একটু আলাদা স্পেস দিতে চাইছিল কেয়া, তাই তাদেরকে একা রেখে আসা। আশিয়ান গাড়ির সিট বেল্ট খুলল। উদিতার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি গাড়ি থেকে নামো, আমি ডোর লক করি। উদিতা আমতামতা করে বলল, আসলে আমি একটু পানি খাবো। আশিয়ান একটা পানির বোতল উদিতার দিকে বাড়িয়ে দিল। উদিতা বোতলটা হাতে নিয়ে একটানে নেকাবটা খুলে ফেলল। আশিয়ান এক প্রকার হাঁ করে তাকিয়ে আছে উদিতার দিকে। উদিতা বোতলের ছিপি খুলে ঢকঢক করে পানি খেতে লাগলো। নেকাবের ঘষা লেগে উদিতার ফর্সা নাকের ডগা লাল হয়ে গিয়েছে। গরমের কারণে গালগুলো পাকা টমেটোর মতো হয়ে গেছে। উদিতার খেয়ালই নেই যে কেউ একজন তাকে এক ধ্যানে পর্যবেক্ষণ করছে। আশিয়ান অপলক তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে তার সামনে কোনো রাজ্যের পরী বসে আছে। এত সুন্দরী কোনো মেয়ে হতে পারে জানা নেই তার। তাহলে তার আম্মু ঠিকই বলেছেন, মেয়েটা সত্যিই অনেক সুন্দর আর কিউট। কেউ বুঝতেই পারবে না যে এই নেকাবের ভিতর এত সুন্দর গোলগাল, নাদুস নুতুস, ফর্সা ও মায়াবী গড়নের কোনো চেহারা লুকিয়ে আছে। একেই হয়তো ন্যাচারাল বিউটি বলে। একটু ভেসলিন অব্দি ঠোঁটে লাগায়নি সে। প্রকৃতি কন্যার দেখা পেয়েছে আজ আশিয়ান। আশিয়ানের ঘোর কাটলো উদিতার ডাকে। এই যে শুনছেন? এমন ডাকে আশিয়ানের বুকের ভিতরটা পুরো তোলপাড় হয়ে গেল। থতমত খেয়ে বলল, বলো। ওনারা হয়তো আমাদের অপেক্ষা করছেন। হ্যাঁ চলো। উদিতা মাথা নাড়িয়ে সায় দিয়ে নেকাবটা আবারও লাগিয়ে ফেললো। তারপর সিট বেল্ট খুলে বের হয়ে আসলো গাড়ি থেকে।
আশিয়ান ডোর লক করে চাবি পকেটে নিয়ে এক হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা একটু ইতস্তত করে আশিয়ানের হাতটা ধরল। দুজনের মনেই এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আশিয়ান উদিতাকে নিয়ে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। বাকিরা সবাই নিচেই তাদের জন্য অপেক্ষা করছিল। আশা ওদের হাতের দিকে তাকিয়ে জ্বলে পুড়ে খাক হয়ে গেল যেন। উদিতাকে সে আশিয়ানের সাথে সহ্য করতে পারছে না মোটেই। আশা, তারিন আর আলেয়া বাদে বাকিরা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। কেয়া তখন বলল সবাইকে 3rd ফ্লোরে যেতে। ওখানেই মেয়েদের বিয়ের লেহেঙ্গা, শাড়ি এসব পাওয়া যায়। ওরা সবাই চলন্ত সিঁড়ি বেয়ে 3rd ফ্লোরের উদ্দেশ্যে যেতে লাগলো। আশিয়ান উদিতাকে নিয়ে চলন্ত সিঁড়িতে উঠতে চাইলে হাতের টান পড়ায় থমকে গেল সে। দেখলো উদিতা ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আশিয়ানের বুঝতে অসুবিধা রইল না যে উদিতা চলন্ত সিঁড়িতে ভয় পায়। আশিয়ানের দিকে করুণভাবে তাকিয়ে বলল সে, আমার ভীষণ ভয় লাগছে। আমি এর আগে কখনোই শপিংয়ে আসিনি, এ ধরনের সিঁড়িও চড়িনি। আশিয়ানের ভালো লাগলো উদিতার সহজ সরল স্বীকারোক্তিটা। মেয়েটা কোনো দাম্ভিকতা ছাড়াই নিজের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করে ফেলল। অন্য কোনো মেয়ে হলে ইজ্জত নষ্ট হবার ভয়ে জীবনেও এসব বলতো না। আশিয়ান কোনো কথা না বলে উদিতার হাত ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে এলো। উদিতা অবাক হয়ে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। আশিয়ান এবার এক হাত দিয়ে উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে চলন্ত সিঁড়িতে পা রাখলো। উদিতা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। আশিয়ান তাকিয়ে আছে তার চোখের দিকে। এভাবে প্রত্যেকটা সিঁড়িতেই আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। ওপর থেকে আশা তো এসব দেখে আবারও জ্বলে পুড়ে শেষ। আশিয়ান উদিতার চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটা প্রথম দেখাতেই কেমন একটা মোহে ফেলে দিল আমায়। অন্য কোনো মেয়েকে দেখলে জীবনে এমন ফিলিংস আসে না। তাহলে কি এটাকেই ভালো লাগা বলে? আমি কি আবারও কাউকে ভালোবাসতে যাচ্ছি? এই প্রশ্নের কোনো জবাব পেল না আশিয়ান। মনের ভিতরটা তার কেমন জানি করছে। হাঁসফাঁস করছে মনটা উদিতার সংস্পর্শে আসার পর। 3 তলায় আসার সাথে সাথেই উদিতার কোমর ছেড়ে দিয়ে অন্যদিকে চোখ ফেরালো সে। আর এই মেয়ের চোখের দিকে ভুল করেও তাকানো যাবে না। চোখ তো নয়, যেন হেরোইনের স্তূপ। একবার এতে ডুবে গেলে মাদকাসক্তের মতো নেশা লেগে যাবে। পরে চোখ ফেরানোটাও দায়ী হয়ে পড়বে তার পক্ষে। তারপরও উদিতার হাত ছাড়ল না আশিয়ান, আগের মতোই ধরে রাখলো। শাহরিয়ার এক প্রকার মিনতি করে বলেছে উদিতার খেয়াল রাখতে এবং ভিড়ের মধ্যে যাতে ওর হাত ধরে রাখে আশিয়ান। মেয়েটা পথঘাট কিছুই চিনে না, যদি হারিয়ে যায় তাই। আশিয়ান উদিতার হাত ধরে বাকিদের পিছু পিছু সব থেকে বড় শাড়ি ও লেহেঙ্গার শোরুমটাতে ঢুকলো। আশিয়ানকে দেখে দোকানের লোকেরা স্যার স্যার বলে পুরোদস্তুর আপ্যায়ন করতে লেগে গেল। আশিয়ানকে চেয়ার এগিয়ে দিল বসার জন্য। সবগুলো এসি এবং লাইট অন করলো। আশিয়ান তাদেরকে এত ব্যস্ত হতে বারণ করলো। সে উদিতাকে সাথে নিয়ে দুটো চেয়ারের দিকে এগিয়ে গিয়ে একটাতে উদিতাকে বসিয়ে অন্যটায় নিজে বসে পড়লো। বাকিরাও অন্যান্য সিট দখল করে বসে পড়লো। উদিতা অবাক চোখে আশিয়ানের দিকে এক পলক তাকালো। লোকটাকে সে চিনে না, জানে না, এর আগেও কখনো দেখেনি, অথচ কি সুন্দর তার কেয়ার করছে। খারাপ নজরে একটুও তাকায়নি। নিশ্চয়ই লোকটা ভীষণ ভালো মনের মানুষ, মনে মনে ভাবছে সে। আশিয়ান দোকানের লোকদের বলল বিয়ের লেহেঙ্গা দেখাতে। লোকেরা বিয়ের লেহেঙ্গার নতুন নতুন সব কালেকশন দেখাতে লাগলো তাদেরকে। আশিয়ান উদিতাকে পছন্দ করতে বলল। উদিতা চুপ করে সব দেখে যাচ্ছে। এদিকে আলিয়া সে ইচ্ছে মতো চুজ করছে কোনো প্রকার সংকোচ ছাড়াই। বাকি মেয়েরাও তাদের যার যার পছন্দের মতো শাড়ি ও লেহেঙ্গা কিনছে। শুধু উদিতাই একমাত্র যে কিনা ট্যাপ ট্যাপ করে চোখে সব দেখে যাচ্ছে, এমনকি হাত দিয়ে ধরে পর্যন্ত দেখছে না। আশিয়ান ব্রুকুচকে তাকালো উদিতার দিকে। সে ভেবেছিল উদিতা নিজে থেকেই কেনাকাটা শুরু করে দিবে, কারণ আর যাই হোক মেয়েরা শপিং করতে অনেক পছন্দ করে। কিন্তু উদিতার নীরবতা দেখে সে গলা খাকারি দিয়ে মৃদু কণ্ঠে বলল, কি হলো? এভাবে না দেখে কোনটা পছন্দ হয়েছে সেটা নাও। বাকিরা কত কেনাকাটা করেছে দেখো। উদিতা অসহায় চোখে আশিয়ানের দিকে তাকিয়ে মাথা নিচু করে খুবই আস্তে করে বলল, আমি আসলে তাল হারিয়ে ফেলেছি। এর আগে আমি কখনো এরকম কেনাকাটা করতে আসিনি মার্কেটে। আমার কাপড় চোপড় থেকে শুরু করে সকল প্রয়োজনীয় জিনিস আব্বু নয়তো ভাইয়া কিনে দিত। আমার এসবের অভ্যেস নেই। আমি বুঝতে পারছি আপনি হয়তো আমাকে গেও এবং খ্যাত ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন আমি এসব কেনাকাটায় সত্যিই অভ্যস্ত নই। আপনার যেটা পছন্দ হবে সেটাই না হয় কিনে ফেলুন, আমার আপত্তি নেই। আশিয়ান উদিতার এমন উত্তর মোটেও আশা করেনি। এমন মেয়েও দুনিয়ায় আছে, বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তার। এত দেখা যায় বাইরের জগতের সাথে একটুও পরিচিত নয়। এত আবাল মার্কা হলে এই কঠিন দুনিয়া চলবে কি করে সে? বুঝতে পারছে না আশিয়ান। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই লেহেঙ্গা চুজ করতে লাগলো সে।
উদিতা আশিয়ানের কার্যকর্ম দেখতে লাগলো। আশিয়ানের চয়েস বরাবরই ভীষণ ভালো। আগে আগে ইলিয়ানাকে নিয়ে শপিং এ এলে নিজেই কাপড় চোপড় চুজ করে দিত সে, আর আজ নিজের হবু বউয়ের জন্য চুজ করছে। টকটকে লাল একটা লেহেঙ্গা চুজ করলো আশিয়ান উদিতার জন্য। লেহেঙ্গাটির মধ্যে অন্য কোনো কালার অ্যাড করা নেই। লাল রঙা লেহেঙ্গাতে শুধু লাল স্টোনেরই গর্জিয়াস কাজ করা, ভীষণ সুন্দর দেখতে সেটি। আশিয়ান এটি প্যাক করতে বলল। আলিয়া দূর থেকে এই লেহেঙ্গাটি দেখতে পেয়ে অনেক পছন্দ করে ফেলল। সে তাসকিনকে এই লেহেঙ্গাটি নেওয়ার জন্য চাপ দিতে লাগলো। তাসকিন সেলসম্যানকে বলল ওর ভাইয়ের হাতেরটার মতো সেম লেহেঙ্গা দিতে। প্রত্যুত্তরে সেলসম্যান বলল যে এই লেহেঙ্গাটি এক পিসি এসেছে। উত্তর শোনার পরও তাসকিনকে আলিয়া চাপ দিতে লাগলো এই লেহেঙ্গাটি তার ভাইকে পটিয়ে নিয়ে নেওয়ার জন্য। তাসকিন বিব্রত হয়ে আসিয়ানকে বলল, আশু, বলছিলাম কি তুই ভাবির জন্য অন্য একটা লেহেঙ্গা নিয়ে নে না। আসলে তোর হাতেরটা আলিয়ার ভীষণ পছন্দ হয়েছে তাই। আসিয়ান একবার আলিয়া ও একবার তাসকিনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে তাসকিনকে থামিয়ে দিয়ে বলল, তোর ফিয়ন্সিকে বলে দে এটা আমার বউয়ের জন্য পছন্দ করেছি আমি, এবং আমার পছন্দের জিনিস আমি অন্য কাউকে কখনোই দিই না। তুই যেহেতু আমার স্বভাব সম্পর্কে খুব ভালো করেই অবগত আছিস, তাহলে তাকেও জানিয়ে দিস আমার একরোখা মনোভাবের কথা। এখন থেকেই আমাকে চিনে রাখলে ভালো। আশা করি ফার্দার এমন কোনো কথা বলবে না যেটা আমার পছন্দ নয়। আশিয়ানের কথা শুনে আলিয়া একদম ফাটা বেলুনের মতো চুপসে গেল। জীবনেও ভাবেনি আশিয়ান এমন ঘাটতারার মতো উত্তর দেবে। আশিয়ানের কথা শুনে তাসকিন কিছু বলল না, কারণ সে জানে এমনটাই হওয়ার ছিল। দুনিয়ার কেয়ামত সংগঠিত হয়ে গেলেও আশিয়ানের ঘাটতারামি এবং একরোখা মনোভাব জীবনেও যাবে না। তাসকিন আলিয়াকে বুঝিয়ে অন্যটা চুজ করতে বলল। আশিয়ানের পরিবার ব্যতীত বাকিরা আশিয়ানের এমন তারা উত্তর শুনে পুরো হাঁ হয়ে গেছে। তারা ভাবেও নি আশিয়ান এমন কোনো কথা বলবে। এনা, তাসজিদ আর তাজিম মিটমিটে হাসছে এমন কাণ্ড দেখে। আলিয়াকে জব্দ হতে দেখে উদিতা বেশ মজা পেয়েছে। উদিতা মনে মনে ভাবছে, লোকটা একদম ঠাস ঠাস করে কথা বলে, কাউকে পরোয়াও করে না। বেচারি আলিয়া এভাবে শরম পেল, তাও বড় ভাসুরের কাছে। উদিতা ভেবেছিল চক্ষু লজ্জার কাছে হার মেনে আশিয়ান লেহেঙ্গাটা আলিয়াকে দিয়ে দিবে, কিন্তু আশিয়ান যে তার উল্টোটা করবে তা কখনো ভাবতে পারেনি সে। আশিয়ান তার মতো কাজ করতে লাগলো। সে এবার এঙ্গেজমেন্টের জন্য লেহেঙ্গা চুজ করতে ব্যস্ত। এত সব লেহেঙ্গার মধ্যে খুঁজতে খুঁজতে অবশেষে পছন্দসই একটা লেহেঙ্গা খুঁজে পেল সে। এই দুইটা লেহেঙ্গাই ভীষণ দামি এবং হাই কোয়ালিটি সম্পূর্ণ। এটা দেখেও আলিয়ার চোখ চকচক করছে। অবশেষে তাসকিনকে বলে এটার মতো দেখতে আরেকটা লেহেঙ্গা এঙ্গেজমেন্টে পরার জন্য নিয়ে নিল সে। আশিয়ান এসব দেখে তার ছেলের হাসি হাসলো। যদিও আলিয়ারটার কালার কিছুটা ডিফারেন্ট, উদিতারটা ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে। ওদের এসব কীর্তি দেখে আশা পারে না উদিতা ও আশিয়ানকে খুন করে ফেলতে। রাগে কচকচ করতে লাগলো সে। আশিয়ান তার বন্ধু তৌহিদ আর আসিফকে ফোন দিয়েছিল আসার জন্য। ওরা রাস্তায় আছে, যে কোনো সময় এসে পড়বে। আশিয়ান এবার উদিতাকে গায়ে হলুদের প্রোগ্রাম এবং মেহেদির প্রোগ্রামের জন্য শাড়ি চুজ করছে এক মনে। পছন্দসই দুটো শাড়ি নিয়ে বাকিগুলোর পাশে রাখলো। এমন সময় আসিফ আর তৌহিদ তাদের বউ বাচ্চাদের সাথে নিয়ে শাড়ির শোরুমটাতে এসে ঢুকলো। আশিয়ান তাদেরকে দেখে উঠে দাঁড়িয়ে তার প্রাণের দোস্ত দুটোকে জাপটে ধরে হাঁক করলো। কি রে, অবশেষে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছিস? গুড গুড, ভেরি গুড। এই না হলি আমাদের বেস্টু। তৌহিদের সাথে তাল মিলিয়ে আসিফও বলল, হ্যাঁ, তোর ডিসিশনকে আমরা স্যালুট জানাই। তা আমাদের ভাবি কোথায়? পরিচয় করিয়ে দে বলত। আশিয়ান হেসে ফেল তাদের কথা শুনে। এরা হচ্ছে নাম্বার 1 বজ্জাত। কিভাবে পচানো যায় সেই বিষয়ে ওস্তাদ এক একটা। উদিতাকে ডেকে নিয়ে আসিফ এবং তৌহিদের সাথে পরিচয় করিয়ে দিল সে। তৌহিদের বউ মারিয়া এবং আসিফের বউ তুর্নার সাথেও পরিচয় করিয়ে দিল। উদিতা তাদেরকে বিনতিভাবে সালাম দিয়ে কুশল বিনিময় করল। অচেনা কারোর সাথে কথা বলতে উদিতার ভীষণ লজ্জা লাগে। এখনো তাই হচ্ছে। মারিয়া আর তুর্না উদিতার সাথে কথা বলতে লাগলো। দুজনেই বেশ মিশুক। কিছুক্ষণ গল্প করতে করতে উদিতাও তাদের সাথে মিশে গেল। এখন আর কথা বলতে কোনো সংকোচ লাগছে না তার। আবারও শপিং করতে ব্যস্ত হয়ে পড়লো ওরা সবাই। আশা উদিতাকে এক মুহূর্তের জন্য একা পাচ্ছে না, সুযোগটাই আসছে না। হয় আশিয়ান ওর সাথে থাকে, নয়তো মারিয়া, তুর্না, এনা অথবা কেয়া ওর সাথে ছায়ার মতো লেপটে আছে। জাস্ট অসহ্য লাগছে আশার। সাহস করে আসিয়ানের সাথেও চিপকাচিপকি করতে পারছে না সে। যদি সবার সামনে কোনো সিন ক্রিয়েট করে তাহলে তো এত এত পাবলিকের সামনে তার মান ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। তাই এখন ধৈর্য ধরে শপিংয়ে মনোযোগ দিল সে। ইচ্ছে মতো কেনাকাটা করতে লাগলো।
আশিয়ান এবার গুনে গুনে 10টা 8 পৌড়ে সুতির শাড়ি এবং 10টা বিভিন্ন কালারের স্টোন এবং সুতোর কারুকাজ করা গর্জিয়াস শাড়ি নিল উদিতার জন্য। উদিতা অবাক হয়ে গেছে আশিয়ানের কাজ দেখে। এই লোকটার নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে, নইলে এত শাড়ি কেউ কেনে? টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া নেই দেখা যায় লোকটার। উদিতা এবার আশিয়ানের কাছাকাছি গিয়ে নিচু স্বরে বলল, আমার জন্য আর কিছু কেনার দরকার নেই প্লিজ। এত এত কেনাকাটা করে কি হবে? শুধু শুধু টাকার অপচয় করছেন আপনি। এখন বাদ দিয়ে দিন আর নিজের জন্য কিছু কিনুন। আশিয়ান শান্ত দৃষ্টিতে উদিতার দিকে এক পলক তাকিয়ে আবারও কেনাকাটায় মন দিয়ে বলল, তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। শপিংয়ে এলে মেয়েরা চায় বেশি বেশি কেনাকাটা করতে। বেশি দূর যেতে হবে না। তোমারই বোন দেখো না, নিঃসংকোচে এত এত কেনাকাটা করছে। আমার ভাইকে ফকির করে ফেলবে আজ। তাও কিনতেই আছে তো কিনতেই আছে। আর এদিকে আমি তোমাকে নিজের ইচ্ছায় কিনে দিচ্ছি, এতে তুমি খুশি না হয়ে উল্টো কিনা আমাকে থামতে বলছো? বুঝলাম না। সবার সাথে আমাকে তুলনা করে কি লাভ? আমি তো ওদের স্বভাবের নই। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই আপনাকে আমি নিষেধ করেছি। আমার জন্য আপনার সকল টাকা শেষ হয়ে যাক, তা আমি চাই না। আমার টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার জন্য আমার তেমন একটা টাকা যায়নি। এই সারা মার্কেট কিনে নেয়ার মতো টাকা আমার আছে। সো এইসব না ভেবে চুপচাপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। উদিতা আর কিছু বলল না। লোকটা সত্যিই অনেক বেশি একরোখা টাইপের, যা বলে তাই করেই ছাড়বে। এখন শুধু শুধু নিজের কথা খরচ করে কোনো লাভ নেই। আশিয়ান জীবনেও শুনবে না, বরং দেখতে লাগলো লোকটা কি করে। আশিয়ান রিসেপশন পার্টিতে পরার উপযোগী একটা ফুল হাতা লং গাউন কিনলো উদিতার জন্য। মেন অকেশনের জন্য ড্রেস কেনা শেষ করে বিল মিটিয়ে সেগুলোর ব্যাগ হাতে নিয়ে এখন প্রয়োজনীয় কাপড় চোপড় কেনার জন্য এই শোরুম থেকে বেরিয়ে মেয়েদের কাপড় চোপড়ের অন্য একটা দোকানে ঢুকলো সে উদিতাকে নিয়ে। আসার আগে ওদেরকে বলে এসেছে সে অন্যদিকে যাচ্ছে কেনাকাটা করতে। ওরা এই শোরুম থেকে বেরিয়ে তাকে যাতে ফোন দিয়ে জানায় সেই কথাও বলল। অন্য দোকানে ঢুকে এবার সে উদিতার জন্য 5টা খিমার সেট, 5টা বিভিন্ন ডিজাইনার ও বেশ কয়েক রকম কালারের বোরকা নিল। বাসায় পরার জন্য 10 সেট 3 পিস নিল টপস, জিন্স, কুর্তি, লেগিংস, প্লাজো, অনেকগুলো হিজাবের ওড়না, আন্ডারগার্মেন্টস এবং মেয়েদের যাবতীয় সবকিছু। আশিয়ানের কেনাকাটা দেখে উদিতা হাঁ হয়ে গেছে। আশিয়ান উদিতার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বোঝাই যাচ্ছে সে এখন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আশিয়ান ওর পার্সোনাল সেক্রেটারি মাহবুবকে ফোন দিয়ে এখানে আসতে বলল। শপিং ব্যাগ বেশি হয়ে গেছে, ওগুলো বহনের জন্য কাউকে দরকার। আশিয়ান এবার লেডিস শু এর স্টোরে গিয়ে সেখান থেকে জুতা কিনতে লাগলো। প্রত্যেকটা অকেশনের জন্য ম্যাচিং করে জুতা কিনলো, সাথে বাসায় পরার জন্য এবং বেড়াতে যাওয়ার উপযোগী প্রায় 15 জোড়া জুতো কিনলো সে। এরই মধ্যে মাহবুব চলে এলো। মাহবুব আসতেই আশিয়ান তার গাড়ির চাবি দিয়ে সাথে বেছে বেছে দুভাগ করে শপিং ব্যাগ সবগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো আমার গাড়ির পিছনের ডিকিতে রেখে আসো, আর বাকিগুলো গাড়ির ফ্রন্ট সিটে রেখে আসবে। দেখো আবার ভুল যেন না হয়। সবকিছু সুন্দর করে রেখে ডিকি এবং ডোর লক করে এসো, ঠিক আছে? এই বলে মাহবুব সবগুলো শপিং ব্যাগ নিয়ে চলে গেল। আশিয়ান চশমা ঠিক করে উদিতার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখনই সবকিছু দিচ্ছি না। এই যে যত সব কেনাকাটা করলাম সেসবের বেশিরভাগই তুমি বিয়ের পর পাবে। এখন দরকারি যেসব আছে সেগুলো নিয়ে বাসায় যাবে, লাইক গায়ে হলুদ, মেহেদি প্রোগ্রাম, বিয়ে, এসব পোশাক আশাক আর হাতে গোনা কয়েকটা ড্রেস এখন তুমি পাচ্ছ। আমি ভাগ করে রেখেছি। বাকিগুলো বড়ভাবেই আমার বেডরুমে আলমারিতে তুলে রাখবে এবং সেগুলো বিয়ের পর ইউজ করবে। আশা করি আমার কথা তুমি বুঝতে পারছো। উদিতা মাথা দুলিয়ে সায় জানিয়ে বলল, জি আচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। আপনার যেমনটা ইচ্ছে তেমনটা করতে পারেন। আশিয়ান প্রত্যুত্তরে কিছু বলল না। এমন সময় তাহমিদ আশিয়ানকে ফোন করে বলল জুয়েলারি শপে চলে আসতে। ওরা এখন ওখানেই আছে। আশিয়ান ফোন রেখে জুতার দোকানের বিল মিটিয়ে উদিতার হাত ধরে সেকেন্ড ফ্লোরে চলে এলো। জুয়েলারি শপে ঢুকেই সবাইকে দেখতে পেল। আশা তো তাদেরকে দেখতে পেয়ে রাগে ফেটে যাচ্ছে পুরো। উদিতাকে একবারের জন্য একা পাচ্ছে না সে। কখন যে তাকে একা পাবে আর কখন যে আশিয়ানের ব্যাপারে তার কানে বিষ ঢালবে সেই চিন্তায় আশা আত্মরা হয়ে যাচ্ছে। অপেক্ষা করতে মোটেই ভালো লাগে না তার। বিরক্তিকর মুহূর্ত। জুয়েলারি কেনা শেষে এবার ছেলেদের শেরওয়ানি ও বাকি অকেশনগুলোর জন্য কাপড় চোপড় কিনতে ছেলেদের কাপড়ের শোরুমে গেল ওরা। আশিয়ানরা 6 ভাই গায়ে হলুদ মেহেদির প্রোগ্রামের জন্য সেম পাঞ্জাবি পাজামা, এঙ্গেজমেন্টের জন্য সেম স্যুট কোট নিল।
শুধু বিয়েতে আশিয়ান ও তাসকিন ডিফারেন্ট কালারের শেরওয়ানি এবং বাকি ভাইয়েরা সেম কালারের স্যুট কোট কিনলো। রিসেপশনের জন্য আবার কালার ডিফারেন্ট বাট সেম ডিজাইনের শার্ট, প্যান্ট এবং ব্লেজার ও জুতো সব কেনা হলো। আরও প্রচুর কেনাকাটা করা হয়েছে আজ। এমন কিছু বাকি নেই যা কেনা হয়নি। কখন যে রাত 8টা হয়ে গেছে কেউ বলতে পারবে না। উদিতার আজ নামাজ পড়ার কথা নেই, কারণ তার এখন নিষিদ্ধ দিন চলে, তাই সে শান্তিতে কেনাকাটা করতে পারছে। কেনাকাটা শেষে সবাই শপিং মলের পাশেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে এলো। আশিয়ান এক মুহূর্তের জন্য উদিতাকে একা ছাড়ছে না, আর আশাও কোনো সুযোগ পাচ্ছে না। উদিতা আশিয়ানের কেয়ার দেখে মুগ্ধ। সে আশিয়ানকে পুরোপুরি রূপে বিশ্বাস করে ফেলেছে। লোকটা অনেক ভালো মনের মানুষ, যদিও একরোখা আর ঘাটতারা টাইপের, তবুও সমস্যা না। বাকি জীবন সুন্দরভাবে তার সঙ্গে কাটানো যাবে। আশিয়ান উদিতার পর্দার ক্ষতি হবে ভেবে সে তাকে নিয়ে আলাদা একটা চেয়ার টেবিল বুক করে সেখানে বসলো। এখানে ইনা ছাড়া আর কেউ বসেনি তাদের সাথে। উদিতা আশিয়ানের মুখোমুখি হয়ে বসেছে। চারপাশে মোটা পর্দা টানানোর দরুন তাকে কেউ দেখছে না। আশিয়ান উদিতাকে জিজ্ঞেস করলো কি খাবে। উদিতা শুধু বলল আশিয়ান যা অর্ডার করবে তাই সে খাবে। এদিকে আশা, আলেয়া ওরা যেমন অর্ডার করেছে তেমনি রাক্ষসের মতো গিলছে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর ওরা যার যার খাবার নিয়ে খেতে লাগলো। আশিয়ান উদিতার খাবার স্টাইল দেখে ফিদা। কি সুন্দর পরিপাটিভাবে খাবার খাচ্ছে মেয়েটা। না প্লেটের এক্সট্রা জায়গা নষ্ট হচ্ছে, না হাত ভরছে, আর না ঠোঁটের আশেপাশে খাবারের এঁটো লাগছে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার ভাগের সব খাবার খেয়ে উদিতা উঠে গেল। হাত ধুয়ে এসে আবার আগের জায়গায় বসে তাদের অপেক্ষা করছে সে। সবার খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বিল পে করে বাইরে বেরিয়ে এলো সবাই। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আশিয়ান উদিতাকে এনার পাশে রেখে একটু অপেক্ষা করো, আমি আসছি বলে একটা সুপার শপের ভিতরে ঢুকে গেল। উদিতাও এনার পাশে দাঁড়িয়ে আছে। এনা আর উদিতা টুকটাক কথা বলছে বাকিদের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে। হঠাৎ এনার ফোন আসায় উদিতাকে ওয়েট করতে বলে অন্য পাশে সরে এলো। এনা সরে যেতেই আশা মোক্ষম সুযোগ পেয়ে গেল। চুপি চুপি উদিতার কাছে এসে দাঁড়িয়ে আলাপ করার ভঙ্গিতে বলল, উদিতা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। উদিতা হঠাৎ আয়শার আগমনে একটু অবাক হলো। সবাই উদিতার সাথে কুশল বিনিময় করলেও আয়শা একটা কথাও বলেনি তার সাথে। প্রথম থেকেই সে উদিতাকে কেমন যেন ইগনোর করে গেছে। এখন যেচে কথা বলতে আসায় একটু নয়, পুরোটাই অবাক হলো উদিতা। তারপরও হাসি মুখে আশাকে জবাব দিয়ে বলল, জি আপু, বলেন কি বলবেন। আশা গলার স্বর খাতে নামিয়ে যাতে উদিতা শুনতে পায় এমনভাবে বলল, শুনো, তুমি এই বিয়েটা করো না। আশিয়ান মোটেও ভালো ছেলে নয়। এমনি তোমার সামনে ভালো সাজার নাটক করছে সে। আমি তোমার ভালো চাই, তাই তোমায় বারণ করছি। তুমি জানো সে আমার সাথে রুম ডেট পর্যন্ত করেছে। কতটা খারাপ হলে এমন করতে পারে? আশার সব কথা যেন উদিতার মাথার উপর দিয়ে রকেটের বেগে ছুটে গেছে। পাশ ফিরে আশাকে কিছু বলতে নিবে তখন দেখে আশা হাওয়া। অপর পাশে তাকাতেই দেখলো আশিয়ান বড় সড়ো একটা ব্যাগ হাতে এদিকেই আসছে। আসলে আশিয়ানকে আসতে দেখে বেশি কিছু বলতে পারেনি আশা। আশিয়ানের চোখ পড়ার আগেই মানে মানে কেটে পড়েছে সে। নয়তো আশিয়ান যে চালাকের চালাক সব বুঝে ফেলবে। বেচারি উদিতা আশার এত কথা মাথায় ঠিক মতো সেট করতে পারেনি। তাই আশিয়ান কাছে আসার সাথে সাথেই উদিতা তার দিকে প্রশ্নবাণ ছুড়ে দিল, আচ্ছা, রুম ডেট মানে কি? উদিতার মুখ থেকে এমন একটা কথা শুনতে পেয়ে আশিয়ান পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছে। আশিয়ান ভাবতেও পারেনি যে উদিতা তাকে এমন একটা প্রশ্ন করবে। আশিয়ান বিস্ময় চেপে গম্ভীর হয়ে বলল, হোয়াট ননসেন্স! তুমি আমাকে এসব কি জিজ্ঞেস করছো? তুমি জানো না এর মানে কি? জানি দেখে তো আপনাকে জিজ্ঞেস করলাম। এর আগে কখনোই এই ওয়ার্ড কোথাও শুনিনি আমি, আজই প্রথম শুনেছি। আমি তো ইংলিশ খুব ভালোই পারি, তবে এই ওয়ার্ডের মিনিং জানি না। এটা কি খারাপ কিছু? আশিয়ান এবার ব্রু কোচকে তাকালো উদিতার দিকে। সিরিয়াসলি, আজকালকার যুগে রুম ডেট শব্দের অর্থ জানে না এমন একটা মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই মেয়ে কিনা এত বড় হয়ে এই শব্দের অর্থটা জানে না? একটু বেশি ইনোসেন্ট হয়ে গেল না? একদম নিষ্পাপ যাকে বলে। আশিয়ান আবারও গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, জানো না যখন, তবে হঠাৎ এই ওয়ার্ডটা তোমার মনে পড়লো কি করে? হ্যাঁ, আর হুট করে এমন একটা কোশ্চেন তুমি কেন করলে আমায়? কে বলেছে তোমাকে এসব? জানেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওই যে লাল রঙের শার্ট ওয়েস্টার্ন ড্রেস পরা আপুটা আছে না, উনি এসে প্রথমে আমাকে বলল আমি যাতে এই বিয়েটা না করি। আপনি নাকি মোটেও ভালো ছেলে নন। আমার সামনে নাকি আপনি ভালো সাজার নাটক করছেন, আর আপনি নাকি ওই আপুটার সাথে রুম ডেট করেছেন।
আমি প্রথমে কয়েকটা কথা বুঝতে পারলেও ওনার লাস্ট কথাটা বুঝিনি। ওনাকে ভালো করে জিজ্ঞেস করতে যাব ততক্ষণে উনি ওদিকে চলে গেছেন, আর জানতে পারলাম না উনি আসলে ঠিক কী বলতে চাইছেন। আশিয়ান রাগে দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। আজ আসার একদিন কি তার একদিন, এই মেয়েটাকে উচিত শিক্ষা না দিলে চলছে না। সাহস কত বড়, তাকে এতটা খারাপ প্রমাণিত করার চেষ্টা করলো যোগটা। ভাগ্যিস এই মেয়েটা এর অর্থ জানে না, নয়তো মান সম্মান আর থাকতো না। মেয়েটা খারাপ ভাবতো তাকে। আশিয়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সত্যিই জানো না এর অর্থ কি? তোমার ফ্রেন্ড সার্কেল কারো কাছ থেকে শুনুনি কখনো? সত্যি বলছি, লাইফের প্রথম এই লাল ড্রেসওয়ালা আপুর মুখ থেকে এইসব শুনলাম। আসলে আমি পড়াশোনায় ভালো ঠিকই, কিন্তু এত বেশি ওভার স্মার্ট নই। বাইরের জগৎ সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য। আর রইল ফ্রেন্ড সার্কেল, আমার একটা মাত্র বান্ধবী তোহা, সেও আমার মতো ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। আমরা পড়াশোনা ছাড়া স্কুলে গিয়ে কখনোই অযথা সময় নষ্ট করি না, আর কোনো ফ্রেন্ডও নেই আমার ও ছাড়া। আশিয়ান এক ধ্যানে উদিতাকে লক্ষ্য করছে। তার আম্মু অবশেষে তাকে খুবই ইনোসেন্ট একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন, যে কিনা রুম ডেট মানে কি তা জানে না। বাহ, এমন মেয়ে দুনিয়ায় আছে তবে। সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আদিম যুগের মানুষ মনে হয় এই মেয়ে, ভুল করে এখনের যুগে চলে এসেছে। যাক, ভালোই হলো। এরকম নিষ্পাপ মেয়েই বিয়ে করা ভালো। বেশি পাক না যারা, তাদের বিয়ে করা লস। উদিতা আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই আপুটা যা বলে গেল তাই কি সত্যি? আসলেই আপনাকে দেখে আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না যে আপনি খারাপ। তোমার কি মনে হয় আমি ভালো নাকি খারাপ? আমি এতটাও বোকার না যে অন্য কারো মুখে থেকে শুনে বিশ্বাস করে নেব এসব। আমার কেমন জানি মনে হচ্ছে ওই আপুটা নিজেই খারাপ, আবার মানুষকে খারাপ বানাতে আসে। আমি মানুষ দেখলে কিছুটা হলেও চিনতে পারি যে সে খারাপ নাকি ভালো। আপনার মাঝে আমি খারাপের কিছুই দেখিনি। যদিও আপনি ভীষণ একরোগা টাইপের ব্যক্তি, তবে এতে খারাপের কিছু নেই। তাই নাকি? ভালো তো, তোমার পজিটিভ থিঙ্কিং দেখে ভালো লাগলো। তবে এটা বুঝতে পারলাম না, রুম ডেটটা কি? ওই আপুটা ভালো করে বলেও গেল না। আমার ভীষণ কৌতূহল হচ্ছে শোনার জন্য। তবে এটা বুঝতে পারছি খারাপ কিছু হবে, নয়তো ওই আপুটা এই কথা বলতো না। ছোট ছোটর মতো থাকো, এত সব তোমার জানতে হবে না। আর ওর কথা বাদ দাও, ওর মানসিক সমস্যা আছে, এই জন্য এসব বলেছে, ঠিক আছে? যাই হোক, ওই ওয়ার্ডটা তুমি এখনই ভুলে যাও। কারো কাছ থেকে এর উত্তর জানার চেষ্টাও করো না, পরে মানুষ তোমাকে খারাপ ভাববে। হ্যাঁ, কে কি বললো তা শোনার কোনো দরকার নেই। এইসব বাদ দিয়ে নিজের চিন্তা করো, মনে থাকবে? উদিতা মাথা নেড়ে সায় জানিয়ে বলল, জি থাকবে। আশিয়ান সন্তুষ্ট হয়ে বলল, গুড, আর ব্যাগটা নাও। এই বলে আশিয়ান উদিতার হাতে একটা ব্যাগ তুলে দিল। উদিতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যাগে কি আছে? আশিয়ান প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে একটা ভাব নিয়ে বলল, ব্যাগে বেশ অনেকগুলো ব্র্যান্ডের চকলেট আছে। একটা বক্স তোমার ভাতিজি ও বোনপোর জন্য, আর বাকি সব কিছুই তোমার, ঠিক আছে? আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটাও করেছি। প্যাকেটে নাম লেখা আছে, সে অনুযায়ী তাদেরকে তুমি নিজ হাতে দিয়ে দিও। তবে শুধু তোমার পরিবারের জন্যই কিনেছি এসব, আলেয়ার পরিবারের কারোর জন্য নয়। ওদেরকে কিনে দেওয়ার দায়িত্ব তাসকিনের, কারণ শ্বশুরবাড়িটা তার, আমার নয়। আমি শুধু আমার শ্বশুরবাড়ির লোকদের জন্য কিনেছি। আশা করি বুঝতে পারছো। উদিতা মনে মনে ভীষণ খুশি হয়েছে আশিয়ানের কাজে। লোকটা কত দায়িত্ববান, এখনই শ্বশুরবাড়ির লোকদের কত খেয়াল রাখছে সে। কজনই বা এত দায়িত্ববান হয়। উদিতা হাসি মুখে আশিয়ানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ একজন। বিনিময়ে আশিয়ান কিছু বলল না, শুধু মুচকি একটা হাসি দিল। উদিতা আশিয়ানের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। যাই হোক, এখনো বিয়ে হয়নি যেহেতু ততদিন তার দিকে এভাবে তাকাবে না উদিতা, কারণ এখন পর্যন্ত আশিয়ান তার কাছে পরপুরুষই বটে। এমন সময় তাহমিদ তাদেরকে ডাক দিল বাসায় যাওয়ার জন্য। আশিয়ান উদিতাকে সঙ্গে নিয়ে গাড়ির সামনে গিয়ে ডোর খুলে দিল উদিতাকে বসার জন্য। উদিতা তার সিটে গিয়ে বসে পড়ল। বাকিরা পিছে বসতেই আশিয়ান ড্রাইভিং সিটে বসে ডোর লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। অতঃপর গাড়ি চালাতে লাগলো বাসার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর উদিতার বাসার সামনে গাড়ি থামালো আশিয়ান। উদিতা তাদেরকে সালাম দিয়ে হাসি মুখে শপিং ব্যাগগুলো সবগুলো হাতে নিয়ে বাসার ভিতরে চলে গেল। উদিতা চলে যেতেই আশিয়ান আবারও গাড়ি স্টার্ট দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল।
গাড়ির পেছনে তাহমিদ, এনা, কেয়া ওরা সারাদিনে কি করলো না করলো, কি কেনা হয়েছে তা নিয়ে আলোচনা করতে ব্যস্ত। আশিয়ান এক মনে উদিতার কথা ভেবে চলেছে। কেন ভাবছে তা সে নিজেই জানে না। অবাধ্য মন বারবার তার কথাই মনে করছে, যা সত্যি অবিশ্বাস্য। বিয়ে হবার আগেই দেখা যায় মেয়েটা আশিয়ানের মনে প্রভাব বিস্তার করা শুরু করেছে। না জানে বিয়ের পর কি হয়। হয়তো এই মেয়েটার মধ্যেই আশিয়ানের সব সুখ মিহিত রয়েছে। উদিতা বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল, কারণ ড্রয়িং রুম জুড়ে আলেয়া, তার কাজিন ও আত্মীয় স্বজনরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। এত মানুষের সামনে উদিতা কখনোই কমফর্ট ফিল করবে না। আর আলেয়ার কাজিনেরা আলেয়ার মতোই বেশরম টাইপের, এদের সাথে উদিতার জীবনেও বনবে না। তাই সে এদিক ওদিক না তাকিয়ে ডিরেক্টলি নিজের রুমে এন্ট্রি নিল। উদিতা সবার লাস্টে বাসায় এসেছে। সে আসতেই মিসেস আনিতা মেয়ের পিছু পিছু ওর রুমে গেলেন। মিসেস আনিতার সাথে উষামা আর উষাও ছিল। উদিতা রুমে ঢুকে ফ্যান ছেড়ে দিয়ে বোরকা খুলে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। উষা আর উষামা শপিং ব্যাগ খুলে খুলে দেখতে লাগলো সব। এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তারা সত্যিই ভীষণ অবাক হয়েছে। আলিয়ার ড্রেসগুলোর থেকে উদিতার গুলো হাজার গুণে সুন্দর। উদিতা আশিয়ানের কেনা কাপড় চোপড়গুলো প্যাকেটের নাম দেখে সবাইকে দিয়ে দিল। মিসেস আনিতা তো ভীষণ খুশি হয়েছেন আশিয়ানের কাজ দেখে। এমন সময় মিস্টার আনিসুল, শাহরিয়ার, মিসেস লিমা আর তানিয়া উদিতার রুমে এলো। ওনাদেরকে সব দেখানো হলো। তারপর মিসেস আনিতার আদেশে উদিতার জন্য কেনা প্রত্যেকটা জিনিস আলমারিতে সযত্নে তুলে রাখা হলো। মিস্টার আনিসুল ও শাহরিয়ারের জন্য কেনা কাপড় চোপড়ের প্যাকেট তাদের হাতে ধরিয়ে দিলেন মিসেস আনিতা। মিস্টার আনিসুল অনেক খুশি হয়েছেন, ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যাক, অবশেষে ভালো একটা ছেলের কাছেই মেয়েকে পাত্রস্থ করছেন তিনি। এটা ভেবেই অনেক প্রশান্তি লাগছে তার মনে। উদিতা চকলেটের প্যাকেট 2টা খুলে পিচ্ছি থেকে শুরু করে সবাইকে বিতরণ করলো। বাকি আরো 5-6 প্যাকেট মতন আছে, ওগুলা সে নিজের জন্য রেখেছে। আজকে হাঁটতে হাঁটতে উদিতা বেশ ক্লান্ত হয়ে গেছে, আর এর মাঝে তার শরীরও ভালো নয়। তাই বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল সে। বাসায় পৌঁছে আশিয়ান গাড়ি নিয়ে গ্যারেজে রেখে গ্যারেজ তালা মেরে সোজা বাসার ভিতরে প্রবেশ করলো। ওর পিছনে মাহবুব সবগুলো শপিং ব্যাগ নিয়ে আসছে। আশিয়ান রুমে গিয়ে দরজা মেলে ধরতে মাহবুব সবগুলো শপিং ব্যাগ সোফার উপর রেখে আশিয়ানকে সালাম দিয়ে চলে গেল। মাহবুব চলে যেতেই আশিয়ান শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। আশার উপর তার মেজাজ এত খারাপ হয়েছে যে ওই মেয়েটাকে এখন কাছে পেলে নির্ঘাত মার্ডার করে ফেলবে। সাহস কত বড় মেয়েটার! এত শাসানোর পরেও বেহায়ার মতো এটা কি করলো? রাগের চোটে আশিয়ান ওয়াশরুম নিয়ে চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন, নয়তো খারাপ কিছু ঘটিয়ে ফেলবে। গোসল করলে মাথা কিছুটা হলেও ঠান্ডা হবে। এদিকে তারিন আর আশা, ওরা দুজন মন খুলে হাসছে। আশা যে রুমে থাকছে সেই রুমে বসে তারিন হাসি থামিয়ে আশাকে বলল, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি কাজটাই না করলে তুমি, একদম কেল্লা ফতে করে দিয়েছো। ওই খ্যাত মেয়েটাকে তো আমি দেখে নেব। সাহস কত আশিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নেবে? এতই সোজা? চেনে না তো আমাকে এখনো। এই আশা কি চিজ! যে বিষ ওর কানে ঢেলে দিয়ে এসেছো, নিঘাত ওর বাপ ভাই কালকে বিয়েটা ভেঙে দেবে দেখো। সো এত চিন্তা করো না, লেটস চিল। সবশেষে তুমি আশিয়ানের বউ হবে, দেখে নিও। মাই ডিয়ার সুইট ভাবি, মেনি মেনি থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। তুমি না থাকলে জীবনেও এসব করতে পারতাম না আমি। দূর বোকা মেয়ে, তুমি তো আমার বোনের মতো। তোমাকে আমি আশিয়ানের বউ হিসেবে মনে প্রাণে চাই, এর জন্য তো এত সাপোর্ট করি। আচ্ছা, এখন চলো নিচে যাই। বেশি সময় এখানে থাকলে যে কেউ সন্দেহ করে বসবে। হ্যাঁ ভাবি, চলো। এই বলে দুজন রুম থেকে বেরিয়ে নিচে চলে এলো। বাকিরা সবাই ড্রয়িং রুমেই বসে আছে। বাকি যত তথ্য সাজানোর বাকি ছিল তা সব আজকেই সম্পূর্ণ করা হচ্ছে। কাল সকালে সেসব ওবাড়িতে পাঠানো হবে। আশা আর তারিনও এসে হেল্প করছে হাতে হাতে। আশিয়ান নিচে এসেই আশার মুখোমুখি হয়ে দাঁড়ালো। হুট করে আশিয়ানকে এভাবে সামনে আসতে দেখে আশা ভয়ে শুকনো ঢোক গেল। আশিয়ান তার হাত দয় ট্রাউজারের পকেটে ঢুকিয়ে গমগমে গলায় বলে উঠল, আমার ব্যাপারে উদিতার কাছে কি লাগিয়েছো তুমি? আশা ভরকে গেল আশিয়ানের কথা শুনে। সে বুঝতে পারছে না আশিয়ানের কথা জানলো কিভাবে। ও যখন উদিতাকে এসব কথা বলল তখন তো আশিয়ান উদিতার ধারে কাছেও ছিল না। তবে আশা ভাবতে পারলো না তার আগেই আবারও আশিয়ান বলে উঠল, কি হলো? মুখে কুলুপ এঁটে বসে আছো কেন? কি বলেছো বলো? আশা আমতামতা করে বলল, কই, আমি কিছু বলিনি তো। কিসের কথা বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তাই
আমি কিসের কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? রিয়েলি? দেখো, আমি তোমার হবু বউকে কিচ্ছু বলিনি, তো তুমি শুধু শুধু সন্দেহ করছো আমায়। আচ্ছা, মানলাম আমি হুদাই সন্দেহ করছি। তাহলে তুমি কথা বলতে গিয়ে এত তোতলাচ্ছ কেন? আর এই এসির বাতাসের মধ্যেও ঘেমে যাচ্ছ কেন? আমি কি এমন জিজ্ঞেস করেছি যে তুমি এত ভড়কে যাচ্ছ? হ্যাঁ, আশার মুখ থেকে ঠিকমতো কথাও বের হচ্ছে না। খুব বেশি ভড়কে গেছে সে আশিয়ানের জেরা করায়। আশার নীরবতা দেখে আশিয়ান দাঁতের দাঁত চেপে রাগত স্বরে বলে উঠল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। জাস্ট গতকালকের থ্রেড তুমি সিরিয়াসলি নাওনি, এজন্যই আজকে এরকম সাহস দেখালে, তাই না? মিস্টার মোর্শেদ গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ওর উপরে এত রেগে আছো কেন? কি করেছে ও আশিয়ান? কি করেছে এটা তোমার বন্ধুর অসভ্য মেয়েকেই জিজ্ঞেস করো বাবা। আজ পর্যন্ত কেউ আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সেখানে এই মেয়ে আমার বিষয়ে খারাপ কথা বলে আমার বিয়ে ভাঙার চেষ্টা করছে। যদিও যাকে এসব কথা বলেছে সে মোটেও ওর কথা বিশ্বাস করেনি। আশা এবার অবাক হয়ে আশিয়ানের দিকে তাকালো। কি বলছে আশিয়ান এসব? উদিতা তার কথা বিশ্বাস করেনি, কিন্তু ও যা বলে এসেছে তাতে তো সাথে সাথে বিয়ে ভেঙে যাবার কথা। তাহলে এটা কি থেকে কি হলো? আশার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আশিয়ান আবারও বলল, তোমার মতো বেহায়া মেয়ে আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। কি করে এত নটাঙ্কিপনা করো? হ্যাঁ, আমাকে ভয় লাগে না তোমার? আমি চাইলে ঠিক কি কি করতে পারি তোমার সাথে তার কি কোনো ধারণা আছে? শুধুমাত্র পাপার বন্ধুর মেয়ে বলেই তোমায় আমি বারবার ছাড় দিচ্ছি, নয়তো কবেই তোমাকে এমন টাইট দিতাম যে তুমি ভয়ে আমার ছায়াও মারাতে না। আজকে একদম লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমায়, আমার পেছনে জোকের মতো লেপ্টে থাকা বন্ধ করো, তা না হলে কিন্তু তোমাকে আমার পাওয়ার ভালো করে দেখিয়ে দেব। মেরে একদম লাশ গুম করে দিলেও কেউ টের পাবে না, মাইন্ড ইট। সরাসরি হুমকি দিয়ে আশিয়ান গট গট শব্দ তুলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আশা ভয়ে একদম ঘেমে নিয়ে গেছে। খুন করার কথা শুনতেই তার কলিজার পানি শুকিয়ে গেছে। বাকিরা ছি করছে আশাকে। তারিন একদম চুপ করে আছে। সে যদি এখন আশার পক্ষ নিয়ে কথা বলে তাহলে সবাই তার দিকেই আঙুল তুলবে। একটা প্রবাদ আছে না, যে চাচা আপন প্রাণ বাঁচা। তারিনের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। সবার এত এত ছি আর ধিক্কার সহ্য করতে না পেরে আশা নিজের রুমে চলে গেল। মনে মনে ঠিক করে ফেললো আর আশিয়ানের সাথে পাঙ্গা নিতে যাবে না। পরে দেখা গেল এসব করতে গিয়ে প্রাণটাই খুইয়ে বসে আছে। না থাক বাবা, দরকার নেই এসবের। বেঁচে থাকলে আশিয়ানের থেকে ভালো কাউকে পাওয়া যাবে। আশিয়ান রুমে এসে সোজা বারান্দায় চলে গেল। ওখানে সুইমিং পুলের সামনে রাখা রকিং চেয়ারে বসে দোল খেতে লাগলো সে এক মনে। কিচ্ছু ভালো লাগছে না তার। দুনিয়ার সবকিছু বিষাক্ত মনে হচ্ছে তার কাছে এই মুহূর্তে। দুনিয়াটা কেন এত কঠিন? পৃথিবীর অনেক মানুষ তার ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছে, অথচ তার কপাল এত খারাপ কেন হলো? সেও তো নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চেয়েছিল, তাহলে কেন সে পেল না? কেন তার মন জুড়ে এত হাহাকার? ক্লান্তিতে চোখ মুদে আলতোভাবে দোল খেতে লাগলো আশিয়ান। এক হাত দিয়ে মাথা টিপে ধরে রেখেছে সে। এ জীবনে সুখিয়া ধরা দেবে তার কাছে, জানে না সে। বেশ কিছুক্ষণ পর মিসেস ইয়াসমিন খাবার নিয়ে আশিয়ানের রুমে চলে এলেন। আশিয়ানকে সযত্নে মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে তাকে ঘুমাতে বলে ফের চলে গেলেন তিনি। আশিয়ান মন ভালো করার জন্য রুমের বড় দেয়ালের সাথে লাগোয়া টিভিটা অন করলো। অতঃপর আধশোয়া হয়ে তামিল রোমান্টিক প্লাস অ্যাকশন মুভি একটা দেখতে লাগলো সে। মুভি দেখতে দেখতেই কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পেল না। পরদিন সকাল 11টার দিকে মিসেস ইয়াসমিন, কেয়া ও তামজিদ আলিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন বিয়ে ও এঙ্গেজমেন্টের সব তথ্য দিতে। ওখানে গিয়ে সব তথ্য দিয়ে ফিরতে ফিরতে প্রায় দুপুর 12:30 বেজে গেছে। বাসায় এসে দেখলেন ওনার ভাই বোন তাদের পরিবারের সবাইকে নিয়ে হাজির। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার পরিবার থেকেও লোকজন সবাই হাজির। কেয়া ও তারিনের পরিবারের সবাইও এসে পড়েছেন। সন্ধ্যার দিকে আশার বাবা মাও এসে পড়বেন। আশিয়ান ও তাসকিনের বন্ধু বান্ধব সবাই হাজির। সারা বাড়ি জুড়ে উৎসব উৎসব ভাব। বাচ্চা কাচ্চা, জোয়ান বুড়ো সবার চেঁচামেচিতে আর হট্টগোলে মনে হচ্ছে যেন এটা কোনো মাছ বাজার। আশিয়ান এত হই হুল্লোড় সহ্য করতে না পেরে সে তার রুম লক করে বাসা থেকে বেরিয়ে গেল। সাথে তার প্রাণপ্রিয় বন্ধু তৌহিদ আর আসিফও ছিল। তাদেরকে সাথে নিয়ে সে হাতির ঝিলে চলে এসেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে যাচ্ছে। চারিদিকে কৃত্রিম আলোয় সারা হাতির ঝিল ঝকমক করছে। ঝড়ো হাওয়ার মতন বাতাস বইছে এখানে। ওদেরকে সাথে নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে তাদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল সে।
তিন বন্ধু যেন আগের সেই প্রাণোচ্ছল ভার্সিটি লাইফে ফিরে গেছে। উদিতা এখন বেশিরভাগ সময়ই তার রুমে কাটায়। তার কারণ আত্মীয় স্বজনের আসার কারণে বাসাটা পুরো ফার্মে পরিণত হয়েছে। এত ঝামেলা উদিতা পছন্দ করে না। এর মাঝে তাদের আত্মীয়দের মধ্যে ছেলে কাজিনি বেশি। এত ছেলে একসাথে দেখার পর উদিতা এক প্রকার ঘরবন্দি হয়ে আছে। একমাত্র খুব ভোরেই যখন কেউ ঘুম থেকে উঠে না তখন সে বাইরে বেরোয়, নয়তো অতি প্রয়োজন ছাড়া তো মোটেই নয়। নিজের রুমে বসে আশিয়ানের কিনে দেওয়া চকলেট খায় আর মনে মনে আশিয়ানের কথা চিন্তা করে সে। এটাই যেন অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে উদিতার। হুট করে মনের মধ্যে আশিয়ানের জন্য এক প্রকার ভালো লাগা সৃষ্টি হয়েছে তার। সে বুঝতে পারে না আসলে এটা কেমন অনুভূতি। এরই মধ্যে তার ভাবিরা তাকে সাংসারিক জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় তাকে শেখাতে ব্যস্ত হয়ে গেছেন। মাঝে মধ্যে কিছু আপত্তিকর কথাও তারা বলে উদিতাকে। এসব শুনে উদিতা মনে মনে কিছুটা ভড়কে যায়। তার জীবনে অশ্লীলতা নামটাও কখনো শোনার ভাগ্য হয়নি। এখানে তার ভাবিরা তাকে এসব কি শেখাতে আসছেন? তাও উদিতা নিজেকে সামলে নিয়ে তাদের কথা বুঝদারের মতো বোঝার চেষ্টা করে। উসামা আর তানিয়া ওরা জানে উদিতা এ সমস্ত কথাবার্তা জীবনেও কখনো শোনেনি, তারপরও তারা অনেক সুন্দরভাবে বোঝাতে ব্যস্ত। উদিতা মনে মনে ভাবে তার স্বামী অর্থাৎ আশিয়ানও কি অন্যান্য স্বামীদের মতো তার উপর সবসময় জোর জবরদস্তি করবে, নাকি ভালোবেসে সবসময় আগলে রাখবে। উদিতার ছোট্ট মাথায় শুধু এসব চিন্তাভাবনায় ঘুরপাক খায়। মাঝে মধ্যে আলেয়ার বলা স্বামীদের ব্যাপারে নেগেটিভ কথা শুনে উদিতা মনে মনে ভীষণ ভয় পেয়ে যায় আর একা রুমে বসে বসে কান্না করে। আলেয়ার এসব কথা শুনে মনে মনে আফসোস করে, ইস, এখন বিয়েটা না করলে বোধহয় ভালোই হতো। এসব আবল তাবল চিন্তা করতে করতেই উদিতার দিন যায়, রাত আসে। অবশেষে কাঙ্ক্ষিত এঙ্গেজমেন্টের দিন চলে গেল। সকাল থেকেই আলেয়াদের বাসায় জমজমাট পরিস্থিতি। বিকেলের শেষ ভাগে কনভেনশন হলে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হবে। আশিয়ান উদিতার জন্য অর্ডার দিয়ে বানিয়ে বড় নেকআপ পাঠিয়ে দিয়েছে। উদিতা সকাল থেকেই গুম হয়ে বসে আছে, কিচ্ছু ভালো লাগছে না তার। কেমন জানি তার বুকে দ্রিম দ্রিম আওয়াজে ঢোল পেটাচ্ছে হৃৎপিণ্ডটা। আশিয়ান চিরকুটের মাধ্যমে এও জানিয়েছে যে উদিতা যাতে খুব হালকা পাটি মেকআপ করে, কারণ আশিয়ান চায় না তার হবু বউ অতিরিক্ত মেকআপ করে নিজের ন্যাচারাল লুক লুকিয়ে ফেলুক। দুপুরের দিকে উদিতা গোসল শেষ করে বিছানার ওপর বসে রইল। মিসেস আনিতা এসে মেয়েকে মুখে তুলে খাবার খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন। উদিতার সামনে বিছানায় এখন এঙ্গেজমেন্টের জন্য কেনা ভারী লেহেঙ্গা, গয়নাগাটি, দোপাট্টা, হিজাব, মেকআপ, জুতা, মেকআপের সব সরঞ্জাম পড়ে আছে। উদিতার বুকের ভেতর উথাল পাতাল হাওয়া বইছে। উসামা এসে উদিতাকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছে লেহেঙ্গা পরে আসার জন্য। উদিতা মিনিট 10 পর লেহেঙ্গা পরে বের হলো। উদিতাকে হাঁটু অবধি চুল ছাড়া নর্মাল অবস্থায় অনেক বেশি কিউট লাগছে। উসামা মনে মনে মাশাল্লাহ বলে ওঠে, কারণ তার সামনে এখন ছোট্ট একটা কিউট পরি দাঁড়িয়ে আছে। উদিতাকে হিজাব পরা অবস্থায় দেখলে মনে হয় তরুণী, আর যখন সে চুল ছেড়ে রাখে তবেই তখন তাকে বাচ্চা বাচ্চা লাগে। তার বয়সটা তখনই একমাত্র বোঝা যায়। উদিতা লেহেঙ্গা পরে আসার পর পার্লারের একজন মহিলা এসে উদিতাকে সাজাতে শুরু করলেন। উসামা মহিলাটিকে বলে দিয়েছে কিভাবে সাজাতে হবে। মহিলাটি সেই অনুযায়ী তাকে সাজাচ্ছে। এই মহিলাটি আশিয়ানি পাঠিয়ে দিয়েছে একান্ত উদিতাকে সাজানোর জন্য। আলেয়াকে তার নিজের রুমে অন্য এক মহিলা সাজাচ্ছেন। আলেয়া তো সবচাইতে গর্জিয়াস লুকে সাজানোর কথা মহিলাকে বলে দিয়েছে। মহিলা এখন সেই অনুযায়ী তাকে সাজাচ্ছে। উদিতাকে সাজাতে আধ ঘন্টার বেশি সময় লাগেনি। সাজানো শেষে উদিতাকে ভারী ভারী গহনাগুলো পরিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল মহিলাটি। উসামা, উর্ষা, তানিয়া ওরা শুধু অবাক চোখে উদিতাকে দেখে যাচ্ছে। যে মেয়েকে সাজগোজ ছাড়ে পরীর মতো লাগে, সেই মেয়ে যখন এত সুন্দর মেকআপ করে তখন তাকে দেখতে তো সত্যিই আশ্চর্যের ব্যাপার মনে হয়। এখন এই অবস্থায় উদিতাকে যদি কোনো ছেলে দেখতে পেত তাহলে নির্ঘাত সেই ছেলেটা উদিতার জন্য পাগল হয়ে যেত। একদম পুরোপুরি সাজ কমপ্লিট করে উদিতা নিজের রুমে বসে রইল, আর মহিলাটি তার কাজ শেষ করে চলে গেল। বাসা সবাই সাজগোজ করতে ব্যস্ত। আলেয়ার তো এখনও মেকআপ করা অর্ধেকও শেষ হয়নি। এদিকে আশিয়ার নিজের রুমে স্যুট কোট পরে একদম ফুলবাবুটি সেজে বসে আছে। এই মুহূর্তে সে ফোন স্ক্রল করতে বিজি। তার রুমে তার ফ্রেন্ড তৌহিদ আর আসিফ যার যার বাচ্চাদের কোলে নিয়ে বসে বসে কোক খাচ্ছে। তাদের বউরা সাজুগুজু করে ব্যস্ত, আর বাচ্চাদের ওরা সামলাচ্ছে। তাদের কাছে এখনও বিয়ে করা মানেই প্যারা ছাড়া আর কিছু মনে হয় না। আশিয়ান বর্তমানে এসব ভেজালে নেই, তবে খুব শীঘ্রই পড়তে যাচ্ছে। সবার রেডি হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আশিয়ান তার নিজের গাড়ি একাই ড্রাইভ করে কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা দিল। বাকিরা অন্যান্য গাড়ি করে আসছে। সবার আগে আশিয়ানের গাড়ি গিয়ে কনভেনশন হলের মেইন ফটক দিয়ে ঢুকলো। আত্মীয় স্বজন ও সকল অতিথিরা আগেই এসে পড়েছে। আশিয়ানের গাড়িটা দেখা মাত্রই মিডিয়ার লোকজন ঘিরে ধরল।
আশিয়ানের বডিগার্ডরা এসে মিডিয়ার লোকজনকে দূরে ঠেলে দিয়ে আশিয়ানকে গাড়ি থেকে বের হতে সাহায্য করলো। বডিগার্ডরা আশিয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছে। আশিয়ানের গাড়ি পিছু পিছু তাসকিনের গাড়িটাও এসে ঢুকলো। হেঁকে হেঁকে আশিয়ানের পরিবারের সবাই এসে হাজির। তাসকিন আর আশিয়ানের বেশ কিছুক্ষণ ফটো সেশন চললো। তারপর আশিয়ান মারাত্মক অ্যাটিটিউড নিয়ে কনভেনশন হলের সদর দরজা লক্ষ্য করে হেঁটে যাচ্ছে। তাসকিনও তার পাশে আছে। কনভেনশন হলের ভেতরে ঢুকতেই তাদের ওপর গোলাপ ফুলের পাপড়ি ও পার্টি স্প্রে তুমুল বর্ষণ শুরু হলো। তাদের দুজনের পিছু পিছু বাকিরাও ঢুকছে। জানা গেল উদিতা ও আলেয়া প্রায় মিনিট 15 আগেই চলে এসেছে। তারা এখন একটা গেস্ট রুমে বসে আছে। চারিদিকে রোমান্টিক সফট মিউজিক বাজছে। বেশ কিছুক্ষণ পর আলেয়া ও উদিতাকে মেইন হলে নিয়ে আসার তোড়জোড় শুরু হলো। আশিয়ান তখন তার শ্বশুরবাড়ির লোকজন ও নামিদামি ব্যক্তিবর্গের সাথে আলাপে ব্যস্ত। হঠাৎ মিউজিক পরিবর্তন হলো। চারিদিকে তখন আরাশ আর হেলেনার গান শুরু হয়েছে। ঠিক তখনই আশিয়ানের নজর পড়ল এক অদ্ভুত মুগ্ধময়ী রমণীর ওপর, যে কিনা আশিয়ানের কিনে দেওয়া সেই লেহেঙ্গা, হিজাব ও নেকাব পরে নিজেকে পরিবেষ্টিত করে রেখেছে। উদিতার পদাচরণে যেন চারপাশ মুখশ্রিত হয়ে উঠল। উদিতার পাশে আলেয়াও ছিল, তবে বেশিরভাগ মানুষের নজরটি উদিতার দিকে। উদিতার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ান। বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। এ কেমন অনুভূতি! উদিতার পরনে রয়্যাল ব্লু কালারের মধ্যে চেরি কালারের স্টোনের গর্জিয়াস কারুকাজ করা লেহেঙ্গা, 4 কোয়ার্টার হাতা দেয়া টপস, সাথে রয়্যাল ব্লু কালারের হিজাব ও নেকাব, সাথে আছে স্বর্ণের গহনাগাটি ও লেহেঙ্গার সাথে ম্যাচিং করা হিল জুতা। অসম্ভব সুন্দর লাগছে তাকে এই রূপে দেখতে। যদিও তার মুখটা নেকাবের আড়ালে লুকায়িত। ওদের ফটো ক্যাপচার করতে ব্যস্ত ফটোগ্রাফাররা। একসময় আশিয়ানের নজর পড়ল ইলিয়ানা ও আসাদের ওপর। তাদের দেখে কুটিল হাসি ফুটে ওঠে তার মুখে। ইলিয়ানা মুখ ভার করে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। সে এখনও বিশ্বাস করতে পারছে না যে আশিয়ান অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। ইলিয়ানাকে আরও বেশি করে জ্বালাতে আশিয়ান উদিতার দিকে এগিয়ে গিয়ে মুচকি হেসে এক হাত বাড়িয়ে দিল। উদিতা এবার আশিয়ানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল লজ্জায়। আশেপাশে সবার কথা শুনে উদিতাও হাত বাড়িয়ে আশিয়ানের হাতের ওপর হাত রাখল। আশিয়ানের দেখা দেখি তাসকিনও গিয়ে আলেয়ার হাত ধরে এগিয়ে স্টেজে আসতে লাগে। আশিয়ান উদিতাকে নিয়ে স্টেজে আসার পর এরা তাদের এঙ্গেজমেন্ট রিংগুলো একটা বড় রাজকীয় থালায় করে নিয়ে এলো। স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে তাসজিদ ও তাজিম তাদের এঙ্গেজমেন্টের ব্যাপারে অনেক কিছু বলেছে সবাইকে লক্ষ্য করে। এনা নীল রঙা মখমলের কাপড় সরিয়ে রিংগুলো বের করলো। প্রথমে উদিতা ও আলেয়াকে ইশারা করা হলো। আশিয়ান ও তাসকিনকে রিং পরিয়ে দেওয়ার জন্য উদিতা কাপা কাপা হাতে রিংটা তুলে নিয়ে আশিয়ানের বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। আলেয়াও তাসকিনকে পরিয়ে দিল। এবার আশিয়ান আর তাসকিনের পালা। আশিয়ান ডায়মন্ড রিংটা হাতে নিয়ে একবার উদিতার দিকে তাকালো। তারপর উদিতার হাত টেনে নিয়ে যত্ন সহকারে চিকন অনামিকা আঙ্গুলটিতে পরিয়ে দিল। উদিতার খুবই নার্ভাস লাগছে আশিয়ানের স্পর্শেতে। তাসকিন ও আলেয়াকে মুচকি হেসে রিংটা পরিয়ে দিয়ে হাতের পিঠে চুমু খেলো। আলেয়া লজ্জা পেয়ে গেল। আশিয়ান তাদের বিষয়টি লক্ষ্য করে মুচকি হাসি দিয়ে সবার সম্মুখে এবার উদিতার দুগালে হাত রেখে কপালে গভীর একটা চুমু দিল। কেন জানি মন থেকেই চুমু খেলো আশিয়ান তাকে। উদিতার লজ্জায় মনে হচ্ছে এই মুহূর্ত মাটি ভাগ করে ঢুকে পড়বে। তাসকিন আর আলেয়া অবাক হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আশা আর ইলিয়ানা তো জ্বলে পড়ে শেষ। বাকিরা তুমুল করতালিতে ফেটে পড়ল। তাসজিদ, তাজিম ও তার অন্যান্য কাজিন তো আঙ্গুল মুখে পুরে সিটি বাজাতে লাগলো। রিং পরানো শেষে ওরা দুই কাপল তাদের জন্য নির্দিষ্ট রাজকীয় চেয়ারে গিয়ে বসলো। আশিয়ানের হাতের ভাঁজে উদিতার হাত রাখা। আশিয়ানই ধরে রেখেছে। উদিতার সাথে আশিয়ানের সব কাজিন এসে কথা বলছে, ফটো তুলছে। তাদেরকে আশিয়ান মানা করে দিল যে উদিতার ছবি যাতে ওরা এফবিতে কোনো গ্রুপে না ছাড়ে। মিডিয়ার লোকেরা যদি এসব কথা শোনেনি তবে উদিতাকে দেখার কোনো চান্স নেই কারো। আশিয়ান ইলিয়ানাকে এক কথায় ইগনোর করে যাচ্ছে সমানতালে। আসাদ ইলিয়ানাকে সাথে নিয়ে তাদের কাছে এলো। আশিয়ানের সাথে আসাদ করমর্দন করলো। আসাদ হেসে হেসে জিজ্ঞেস করলো, কি আশিয়ান, কি খবর তোমার? অবশেষে বিয়ের পিড়িতে বসছো তুমি? আশিয়ান ও হাসি মুখে জবাব দিল, জি আঙ্কেল, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, তাই আর দেরি করলাম না। আর আমার ফিয়ন্সের মতো ভালো মেয়ে তো এখন পাওয়াই যায় না। 420 মেয়ের অভাব নেই দুনিয়ায়, তাই এত ভালো কাউকে পেয়ে আর হাতছাড়া করেনি। ইলিয়ানাকে কটাক্ষ করে বলল আশিয়ান। ইলিয়ানার মুখ চুন হয়ে গেল এ কথা শুনে। আসাদ ভুঁড়ি নাচিয়ে হেসে টাকলু মাথায় হাত বুলিয়ে বলল, তা অবশ্য ঠিক বলছো ভাতিজা, এখনকার দুনিয়ার ভালো মেয়ে খুব কমই পাওয়া যায়। এই দেখো না, আমি
লুসুকে কত ভাগ্য গুণে পেয়েছি। এত অল্প বয়সে মেয়েকে আমার মতো লোক পাই। আরে কি যে বলেন আপনি আঙ্কেল, আপনি এখনো যথেষ্ট ইয়ং রয়েছেন। আপনাকে দেখলে এখনো মেয়েরা ফিদা হয়ে যাবে। উদাহরণ তো আপনার সামনেই রয়েছে, আপনার ওয়াইফ ইলিয়ানা মার্জান, তাই না আন্টি? ঠিক বলিনি আমি? ইলিয়ানার চেহারা দেখার মতো হয়েছে। আশিয়ানের মুখ থেকে আন্টি ডাক শুনে ইলিয়ানা জবাবে কিছু বলল না, শুধু করুণ দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকালো। ইলিয়ানার এমন তাকানোতে আশিয়ানের কোনো ভাবান্তর ঘটে না, বরং সে উদিতার হাতের উল্টো পিঠে আলতোভাবে চুমু খেয়ে বলল, আমার ভাগ্য অনেক ভালো যে উদিতার মতো কাউকে লাইফ পার্টনার হিসেবে পাচ্ছি। আমি অনেক হ্যাপি। দোয়া করি তোমরা অনেক সুখী হও, তোমাদের বিবাহ পরবর্তী জীবন হাসি খুশিতে ভরপুর থাকুক। আমিন। আসাদ আশিয়ানের হাতে একটা গিফট বক্স দিয়ে ইলিয়ানার হাত ধরে হাগের জায়গায় ফিরে এলো। উদিতা আশিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে সে লোকটা অনেক ভালোই এঙ্গেজমেন্ট অনুষ্ঠান সম্পন্ন হলো। খাওয়া দাওয়া সেরে অনুষ্ঠান শেষ হতেই সবাই সবার বাসার দিকে রওনা হলো। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে বিয়ের কার্ড দেওয়া হলো। হাসি মুখেই সবাই বিদায় নিলেন। আশিয়ান উদিতাকে বড় 2 বক্স চকলেট গিফট করলো। উদিতা গিফট পেয়ে ভীষণ খুশি। এইভাবে ধীরে ধীরে সময় যেতে লাগলো। এঙ্গেজমেন্টের পরে উদিতার সাথে আশিয়ানের আর কোনো যোগাযোগ হয়নি, তবে তাসকিন আর আলিয়ার দৈনিক ফোন কলের প্রেমালাপ চলছে। উদিতার সময় নিজের রুমেই কাটে, আর আশিয়ানের বাসার নিজের রুমে বসে ল্যাপটপের মাধ্যমে অফিসের কাজ করে আর বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে সময় কাটে। তারা কিছুদিন রিল্যাক্স থাকতে চায় সে। তারিন আর আশা বিয়ে ভাঙার জন্য নতুন কিছু করতে পারেনি। ওরা বুঝে গেছে আশিয়ানের বিয়ে আর কোনো মতেই ভাঙতে পারবে না তারা। আশিয়ানকে ওরা এই কয়দিন আরো ভালো করে চিনে গেছে। এই ছেলেটাও বহুত ডেঞ্জারাস, কোনো কিছুতে তার চোখ এড়ায় না। অবশেষে মেহেন্দির দিন চলে এলো। যার যার বাসায় অনুষ্ঠান করা হবে। আশিয়ানদের বাসার সামনে খোলা জায়গায় মেহেন্দি ও গায়ে হলুদের স্টেজ করা হয়েছে, আর আলিয়াদের বাসার ছাদের উপর স্টেজ তৈরি করা হয়েছে। এইসব অনুষ্ঠানে উদিতা থাকবে না, সে মানা করে দিয়েছে। শুধু আলিয়ার জন্য অনুষ্ঠান করা হবে। উদিতা নিজের রুমে হলুদ মেখে গোসল করে এবং মেহেদি লাগাবে। উদিতা নিজের রুমে মেহেদি রাঙা একটা শাড়ি পরে আছে, তাতে অনেক সুন্দর লাগছে। আশিয়ান পার্লার থেকে 2জন মহিলা পাঠিয়ে দিয়েছে উদিতার মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। এনা, কেয়া ও তারিন এসেছিল একবার, সবার সাথে দেখা করে আবার চলে গেছে। এনা ও কেয়া উদিতার সাথে অনেক ছবি তুলেছে। ওরা চলে যাওয়ার পর উদিতা নিজের রুমে বসে বসে মেহেদি পরতে লাগলো। মহিলা 2জন ভীষণ সুন্দরভাবে উদিতার হাত ধোয় মেহেদি পরিয়ে দিচ্ছে। বাকিরা সবাই ছাদের উপর অনুষ্ঠানে আনন্দ করতে ব্যস্ত। মিসেস আনিতা, উসামা আর উষা অবশ্যই উদিতার পাশে বসে আছেন। উদিতার 2 হাতে পায়ে মেহেদি পরানো শেষ হলো। উদিতার হাতে ছোট করে আশিয়ানের নাম লেখা হয়েছে। উদিতা তো লজ্জায় লাল হয়ে গেছে আশিয়ানের নাম দেখে। অপরদিকে আশিয়ান আর তাসকিনেরও মেহেদি অনুষ্ঠান চলছে। ভীষণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশে নাম করা সিঙ্গার কয়েকজন এসেছে গান গাওয়ার জন্য। এনা ও কেয়া এবং আশিয়ানের খালাতো ফুফাতো বোন 2জন আশিয়ান ও তাসকিনের মেহেদি পরিয়ে দিচ্ছে। বাকিরা নাচ গান ও হই হুল্লোড়ে ব্যস্ত। সেইখান থেকে লাইভে সবকিছু দেখতে পাচ্ছে উদিতা তার ভাইয়ের ফোনে। আশিয়ান তাসকিন 2জনেই বেশ হাসি খুশি। অবশেষে মেহেদি সন্ধ্যা শেষ হলো। আশিয়ানের মেহেদি পড়া হাত নিয়ে নিজের রুমে চলে এলো। মেহেদি শুকিয়ে যাওয়ার পরও হাত ধুয়ে এসে মাথা ব্যথার ওষুধ খেয়ে বিছানায় গিয়ে এলিয়ে শুয়ে পড়লো সে। এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে না আশিয়ান, তার মাথা ধরে যায়। এদিকে উদিতা হাতে পায়ে মেহেদি শুকিয়ে যাওয়ার পরও হাত পা ধুয়ে অজু করে এসে নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু। আজ গায়ে হলুদ, তাই উদিতা কোনো চাপ নেই। সে দিব্যি নিজের রুমে বসে বসে আশিয়ানের দেওয়া চকলেট খাচ্ছে। উদিতা যে আরো বেশি সুন্দরী হয়ে গেছে, একদম চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী যাকে বলে। আসলে লোকে সত্যিই বলে যে বিয়ের ফুল ফুটলে মেয়েটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যায়। বিকেলে আশিয়ান ও তাসকিনকে হলুদ মাখিয়ে গোসল করানো হয়েছে গার্ডেনে। তাজিম আর তাসজিদ ও ওদেরকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে ফেলেছে। দৌড়াদৌড়ি ও হলুদ মাখানো শেষে তাদের বিকেলে ছোটখাটো অনুষ্ঠান সম্পন্ন হলো। সন্ধ্যার পর শুরু হলো হলুদের অনুষ্ঠান। আজ আশিয়ান ও তাসকিন মেহেদি অনুষ্ঠানের মতো হলুদ রঙা সেম পাঞ্জাবি পাজামা পরলো। তাদের মতো তাদের বাকি ভাইরাও সেম ডিজাইনের পাঞ্জাবি পাজামা পরেছে। তাদেরকে দেখতে অনেক ড্রেসিং লাগছে। ড্রেস কোড হলো পাঞ্জাবি হলুদ ও পাজামা সাদা। শুরু হলো নাচ গান। আশিয়ান ও তাসকিনের কাজিনরা সবাই হয় গান গাইছে নয়তো নাচছে। অবশেষে আশিয়ান ও তার ভাইদের নাচ করার সময় এলো। আশিয়ান, তাসকিন, তাজিম, তাসজিদ, তাহমিদ, তামজিদ তারা 6 ভাই মিলে ইংলিশ গানের কল দ্য পুলিশ হোয়েন শি ওয়াইন গানটির সাথে ফাটাফাটি ডান্স করলো। নাচ শেষে তুমুল করতালিতে ফেটে পড়লো জন।
অস্থির নাচ নেচেছে ওরা। আশিয়ানের নাচের স্টেপগুলো দেখে তো মেয়েরা ফিদা হয়ে গেছে। সত্যি অসাধারণ ডান্স করতে পারে আশিয়ান। এনার ডান্সের ভিডিও করে উষার ফোনে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল। উষার ফোনে আশিয়ানের ডান্স দেখে উদিতা অবাক। লোকটা অনেক সুন্দর করে নাচতে পারে। উদিতা মনে মনে আশিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। উদিতা আজ হলুদ শাড়ি পরেছে। আশিয়ানের ছোঁয়ানো হলুদ মাখিয়ে তার গোসল করানো হয়েছে। উদিতার মনে অন্যরকম এক অনুভূতি সঞ্চার হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। উদিতার শাড়ি পরিহিত ও চুল ছাড়া অবস্থায় বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে। মুখে রয়েছে হালকা মেকআপের ছোঁয়া। অসাধারণ লাগছে তাকে দেখতে। উষা ফটোগুলো আশিয়ানের ফোনে সেন্ড করে দিল। রাত প্রায় 2টা বাজে। আশিয়ান তখন ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ফোন দেখেনি তখনও, তাই উষার পাঠানো ছবিগুলো তার চোখে পড়েনি। এখন ফোন চেক করতে গিয়ে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনে চোখ পড়েই তার। হোয়াটসঅ্যাপে ঢুকে একটা ফটোতে ক্লিক করতে তার চক্ষু স্থির হয়ে গেল। উদিতাকে দেখতে এত আকর্ষণীয় লাগছে আশিয়ানের কাছে তা বলে বোঝানো যাবে না। লম্বা চুল এমনিতে আশিয়ানের দুর্বলতা। আগে ইলিয়ানার কোমর অব্দি চুল দেখে আশিয়ান মুগ্ধ হয়ে যেত, আর এখন উদিতার হাঁটু অব্দি চুল দেখে আশিয়ান পুরোই থ। মেয়েটা দেখলে বোঝাই যায় না যে সে এত অপরূপা। যে হারে নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখে, আশিয়ান তাকিয়ে আছে উদিতার ফটোর দিকে। এই প্রথম কাউকে দেখে এত আকর্ষণ অনুভব করছে আশিয়ান। আশিয়ানের বন্ধু ও কাজিনরা হুইস্কি ওয়াইন এসব খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছে, তাই তার দিকে তেমন একটা নজর দিল না ওরা। আশিয়ানের ওয়াইনের গ্লাস চুমুক দিয়ে উদিতার ফটোতে দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে চোখজোড়া আটকে আছে তার উদিতার কমলার কোয়ার মতো তুলতুলে রক্তলাল টসটসা ঠোঁটের দিকে। মনে উথাল পাতাল চিন্তাভাবনা তুফান বইছে তার। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। এক নিঃশ্বাসে গ্লাসে সবটুকু ওয়াইন খেয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে এলো আশিয়ান। ফোনটা বিছানায় রেখে শুয়ে পড়লো। উদিতার কথা চিন্তা করতে করতে একসময় ঘুমের দেশে পাড়ি জমালো সে। এই মুহূর্তে ইলিয়ানার কথা তার মাথা থেকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে সে ভুলে গেছে তার অতীত জীবনে কালো অধ্যায়টাকে। উদিতাকে নিয়ে কল্পনার রাজ্যে বিচরণ করছে সে। আজ শুক্রবার। আশিয়ান ও উদিতা তাসকিন আলিয়ার বিয়ে। সকাল থেকে চৌধুরী হাউসে ভীষণ ব্যস্ততা। আশিয়ান প্রতিদিনকার মতো ব্যায়াম করে শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট সেরে 12টার দিকে জুমার নামাজ আদায় করতে গেল। আশিয়ানের দেখা থেকে বাকি ছেলেরাও বাসার কাছে মসজিদটাতে নামাজ পড়তে চলে গেল। অন্যদিকে উদিতা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে বিছানার উপর মনমরা হয়ে বসে আছে। মিসেস আনিতা এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আজ তার কলিজার টুকরো তাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। মায়ের কান্না দেখে উদিতা নিজেকে সামনে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে সে। চোখ মুখ টকটকে লাল হয়ে ফুলে গেছে তার কান্না করতে করতে। উসামা ও শাহরিয়ার এসে মিসেস আনিতাকে উদিতার থেকে সরিয়ে নিয়ে গেল। উদিতা মুখ ঢেকে এক নাকারে কান্না করেই যাচ্ছে। শাহরিয়ার এসে উদিতাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। উদিতার মাথায় চুমু দিয়ে কান্না থামাতে লাগলো। নানাভাবে চেষ্টা করে উদিতার বহুত কষ্টে শান্ত করলো শাহরিয়ার। উদিতার কান্না দেখে উসামা, উষা, মিসেস লিমা, তানিয়া সবাই কান্না করছে লুকিয়ে। শাহরিয়ার চোখ জোড়া ছলছল করছে। বোনের জন্য তার নিজেরও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। উদিতাকে নানাভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছে শাহরিয়ার। অবশেষে সফল হলো সে। পার্লার থেকে লোক আসায় শাহরিয়ার চলে গেল বাইরে। মিস্টার আনিসুর মেয়ের সামনে আসার সাহস পাচ্ছে না। উদিতাকে দূর থেকে এক পলক দেখে চোখ মুছে জুম্মার নামাজ পড়তে চলে গেলেন তিনি। মেয়ের কান্না দেখে তিনি নিজেও এক দফা কান্না করেছেন রুমে ঢুকে। ওনার বড্ড আদরের মেয়ে উদিতা, কান্না করাটাই স্বাভাবিক। পার্লার থেকে বিউটিশিয়ান আসায় উদিতা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে বিয়ের লেহেঙ্গা পরে এলো। অতঃপর শুরু হলো ব্রাইডাল মেকআপ করা। আলিয়ার রুমে আলিয়ার সাজানো হচ্ছে। সাজগোজ শেষে পুরোপুরি তৈরি হয়ে সবাই বিয়ের জন্য ঠিক করা কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা দিল। সেন্টারে বরপক্ষর আগেই কনেপক্ষ সবাই পৌঁছে গেল। বেশ কিছুক্ষণ ফটোশুট করে উদিতা আর আলিয়াকে আলাদা এক গেস্ট রুমে বসানো হলো। আশিয়ানরা জুম্মার নামাজ শেষ করে বাসায় এসে রেডি হয়ে গেল। আশিয়ান আজ টকটকে লাল রঙের গর্জিয়াস শেরওয়ানি পরেছে। মাথায় পাগড়ি পরেনি সে, মাথা গরম হয়ে ব্যথা করবে তার জন্য। শেরওয়ানির সাথে সাদা পায়জামা ও লাল নাগরা জুতো পরেছে সে। সারা শরীরে ব্রাইডাল পারফিউম সুগন্ধ আর হাতে অ্যাপ্রন ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো হার্ড জেল দ্বারা এক পাশে সেট করা। হাতে লেটেস্ট মডেলের আইফোন ও ভিভো ফোন, দুইটাই একসাথে ইউজ করে সে। তাসকিনও সেম গেট আপ, কিন্তু কালার চেঞ্জ।
যেমন আজও খয়েরি রঙের শেরওয়ানি পরেছে। সবাই রেডি হয়ে সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল। আজ মিসেস ইয়াসমিন ভীষণ খুশি। তিনি আজ তার কলিজার টুকরো ছেলের জন্য বউ আনতে যাচ্ছেন। এর চেয়ে খুশি আর কি হতে পারে। প্রায় আধ ঘন্টা পর ওরা সবাই সেন্টারে গিয়ে পৌঁছালো। আশিয়ানের গাড়ি আজ তার ড্রাইভার ড্রাইভ করছে। সেন্টারে ঢোকার পর আশিয়ান ও তাসকিনের গাড়ি থেকে নেমে এলো। ফটোগ্রাফাররা ব্যস্ত হয়ে পড়লো তাদের ফটো তুলতে। বেশ অনেকক্ষণ ফটো সেশন শেষে ওরা কোনো বাধা ছাড়াই সেন্টারের সদর দরজা দিয়ে প্রবেশ করলো। ভেতরে ঢুকতে সেদিনের মতো আজও তাদের উপর পার্টি স্প্রে ও ফুলের পাপড়ি বর্ষণ শুরু হলো। ওদের বাকি ছেলে কাজিন ও ভাইরা তাদের পিছন পিছন ভাব নিয়ে আসছে। সুন্দরী সুন্দরী মেয়েদের দেখে পটানোর ধান্দা একটু ভাব নিচ্ছে আর কি। আশিয়ান ও তাসকিন গিয়ে রাজকীয় দুই সোফায় বসলো। তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে থেকে ফটো তুলছে ফটোগ্রাফাররা। ওদের আত্মীয় স্বজনরাও এসে তাদের দুজনের সাথে ফটো তুলছে। কাজিনরাও সবাই তাদের দুজনকে ঘিরে গ্রুপ ফটো তুলছে। কোনে পক্ষর মেয়েরাও বরাবর গিয়ে অকারণ ছেলেদের সামনে হাসাহাসি করছে, ছেলেদেরকে ইমপ্রেস করার চেষ্টা মাত্র। ছেলেরাও সেম লেভেলের ফাজিল, তারাও মেয়েদের সাথে সমান তালে ফ্লার্ট করছে। বেশ কিছুক্ষণ পর উদিতা ও আলিয়াকে স্টেজে নিয়ে আসা হলো। উদিতাকে দেখতে পেয়ে আশিয়ান দাঁড়িয়ে পড়ে। আশিয়ানের দেখা থেকে তাসকিনও বসা থেকে উঠে দাঁড়ালো। উদিতার পরনে সেই টকটকে লাল কালারের লেহেঙ্গা, সাথে লাল হিজাব ও লাল রঙের নিকাব পরেছে সে। মাথায় বড় ও অনেক সুন্দর স্বর্ণের চ্যাপ্টা টায়রা, হাতে মোটা মোটা স্বর্ণের বালা ও আঙ্গুলে আংটি, গলায় ডায়মন্ডের নেকলেস ও স্বর্ণের হার, সাথে কিছু গর্জিয়াস মেকআপ। সবকিছু মিলিয়ে তাকে অপরূপ লাগছে দেখতে। আলিয়া তাসকিনের সাথে ম্যাচ করে খয়েরি রঙের সাদা স্টোনের কারুকাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো কাল করে এক পাশে ছেড়ে দেওয়া, গয়নাগাটি ভরপুর সারা শরীর তার, আর অতিরিক্ত মেকআপ করার ফলে অনেক সুন্দর লাগছে তাকে, যদিও তার আসল ফেসটা বোঝা কদরুতি নেই। সাথে আছে পায়ে হাই পেন্সিল শুজ। এত স্টাইল ভাবে সেজেছে যে সে তার বলার মতো নয়। উদিতার কাছে আসায় আশিয়ান তার হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা আশিয়ানের হাত ধরে স্টেজে উঠে এলো। আলিয়াও তাসকিনের হাত ধরে স্টেজে উঠল। আশিয়ান ফটোগ্রাফারদের কথা অনুযায়ী উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো। সুন্দরভাবে পোজে নিয়ে দাঁড়াতেই ফটো তুলতে শুরু করলো ক্যামেরাম্যান। বিভিন্ন বিভিন্ন স্টাইলে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তোলা হলো। ওদের সাথে একে একে সবাই এসে ফটো তুলতে লাগলো। এত আলোর ঝলকানিতে উদিতার চোখ আধার দেখছে। আশিয়ান এখন উদিতার কোমর জড়িয়ে ধরে বসে আছে। উদিতা তো লজ্জায় কিছুই বলতে পারছে না। উদিতাকে সাথে নিয়ে আশিয়ান বিশাল বড় ওয়েডিং কেক কাটলো। তারপর আশিয়ান উদিতারকে হালকাভাবে নেকআপটা একটু উপরে তুলে এক টুকরো কেক খাওয়িয়ে সাথে সাথে নেকআপ নামিয়ে দিল। উদিতাও আশিয়ানকে লজ্জায় নত হয়ে কেক খাওয়িয়ে দিল। আত্মীয় স্বজন সবাইকে এক পিস করে কেক খাওয়িয়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেবের সাথে নিয়ে মিস্টার মোর্শেদ, মিস্টার এনামুল, মিসেস আনিসুর, মিস্টার গোলজা সহ আরও অনেকে মুরব্বী এগিয়ে এলো তাদের দিকে। এবার বিয়ে পড়ানো হবে। উদিতা একটু নড়েচড়ে বসলো। ওনারা এগিয়ে এসে প্রথমে আলিয়া আর তাসকিনের বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী সাহেব আলিয়াকে জিজ্ঞেস করলো যে দেনমোহর হিসেবে সে কি চায়। একটু চুপ থেকে আলিয়া চিন্তা ভাবনা করে লজ্জায় নিচ মুখ হয়ে জবাব দিল তার দেনমোহর হিসেবে নগদ 50 লাখ টাকা দিতে হবে। তাসকিন রাজি হয়ে গেল। অতঃপর 3 কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। এবার আশিয়ান ও উদিতার বিয়ে পড়ানোর পালা। কাজী সাহেব উদিতাকে জিজ্ঞেস করলো সে দেনমোহর হিসেবে আশিয়ানের কাছ থেকে কি চায়। উদিতা এবার তার বাবা ও ভাইয়ের দিকে তাকিয়ে আস্তে কণ্ঠে জবাব দিল সে আশিয়ানের সামর্থ্য অনুযায়ী আশিয়ান যাই মোহরানা হিসেবে দেবে সে তাতেই খুশি। মেয়ের জবাব শুনে মিস্টার আনিসুরের মনটা ভরে গেল। অবশেষে তার দেওয়া শিক্ষা সার্থক হয়েছে। ওনার ছেলে মেয়েরা ওনার মান রেখেছে। আশিয়ান উদিতার কথা শুনে জয়পরণ বিস্ময় হলো। সে ভাবেওনি উদিতার উত্তর এমন হবে। আশিয়ান মনে করেছিল আলিয়ার মতো উদিতাও সেম কথাই বলবে, কিন্তু এটা সে মোটেও আশা করেনি। আশিয়ান গলা খাকারি দিয়ে উদিতার কে বাজিয়ে দেখার জন্য বলল, আমি যদি এখন তোমাকে 10,000 টাকা দেনমোহর হিসেবে দেই তাহলে কি তুমি রাজি হবে? উদিতা নেকাবের আড়ালে স্মিত হেসে শান্ত কণ্ঠে বলে উঠল, মনে রাখবেন আমি আপনাকে টাকার জন্য বিয়ে করছি না। আপনি আমাকে যদি দেনমোহর নাও দেন তাতেও আমার কিছু যায় আসে না। আর দেনমোহর হিসেবে 10,000 টাকা কিন্তু মন্দ নয়। আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন তাতেই আমি খুশি। দেনমোহর হিসেবে বেশি টাকা তারাই চায় যারা সন্দেহ করে যে তাদের স্বামী তাদের যে কোনো মুহূর্তেই ছেড়ে দিতে পারে। নিজের সুন্দর ভবিষ্যতের জন্য তারা এমনটা করে।
কিন্তু আমি মনে করি আমার আল্লাহ আমার জন্য ভালো কিছু নির্ধারণ করে রেখেছে। আর বিয়েতে বেশি টাকা দেনমোহর নির্ধারণ করা একটা ট্রেডিশন হয়ে গেছে, যা মোটেও ঠিক নয়। আমাদের উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যা দিবেন এতেই আমি সন্তুষ্ট। আশা করি বুঝতে পারছেন। আশিয়ান এক দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে কাজীকে বলল, দেনমোহর হিসেবে 1 কোটি টাকা ও একটা ডুপ্লেক্স বাসা লিখতেও। উদিতা অবাক হয়ে গেছে আশিয়ানের কথা শুনে। উদিতা কিছু বলতে গেলে আশিয়ান তাকে থামিয়ে দিল, কিছু বলার সুযোগ দিল না উদিতাকে। আশেপাশে সবাই হতবাক আশিয়ানের কথা শুনে। কাজী সেই অনুযায়ী তাদের দুজনের বিয়ে পড়াতে লাগলেন। প্রথমে উদিতাকে কবুল বলার কথা বলা হলো। উদিতা একটু নীরব থেকে শাহরিয়ার দিকে একবার তাকালো। শাহরিয়া উদিতাকে অস্বস্ত করে ইশারায় কবুল বলতে বলল। উদিতা একবার তার বাবা মা ও বোনের দিকে তাকিয়ে আস্তে ধীরে কবুল বলে সাইন করে দিল। আশিয়ান কবুল বলতে বলতে আশিয়ান এবার মিসেস ইয়াসমিন ও একবার ইলিয়ানার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে 3 কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। ব্যাস, উদিতা ও আশিয়ানের বিয়ে সম্পন্ন হয়ে গেল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল খুশিতে। সবাইকে মিষ্টিমুখ করানো হলো এবং খেজুর খাওয়ানো হলো। বিয়ে পড়ানো শেষে সবাই খেতে বসলো। আশিয়ান ও উদিতার খাওয়ার জন্য আলাদা রুমে নিয়ে যাওয়া হলো। আশিয়ান খেতে ইচ্ছে করছে না, তারপরও মায়ের জোরাজুরিতে খেতে হচ্ছে। আশিয়ান আর উদিতার জন্য আলাদা করে খাবার নিয়ে আসা হলো। আশিয়ান নিজ হাতে খাচ্ছে আর উদিতাকে মিসেস আনিতা মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছেন। সবার খাওয়া দাওয়া শেষে লাস্ট টাইমে আরও কিছুক্ষণ ফটো সেশন করে সন্ধ্যার দিকে বাসায় যাওয়ার প্রস্তুতি নিল সবাই। মিসেস আনিতা মেয়েকে জড়িয়ে ধরে এক ধারে কান্না করেই যাচ্ছে, কোনো মতে তাকে থামানো যাচ্ছে না। কোনে পক্ষের প্রায় সবার চোখেই পানি। এরকম হৃদয় বিদারক মুহূর্তে যে কারো চোখে পানি আসতে বাধ্য। আপনজন ও বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়ি অর্থাৎ অচেনা একটা জায়গায় যেতে কি যে কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারবে। প্রত্যেকটা মেয়ের জন্য এই সময়টা খুবই কষ্টের। উদিতা তার ভাইকে জড়িয়ে ধরে অজরে কান্না করছে। শাহরিয়ার তাকে একটু শান্ত করতে পারছে না। শাহরিয়ার চোখ থেকে ক্রমাগত পানি পড়ছে। আদরের বোনটা আজ চোখের সামনে থেকে দূরে চলে যাচ্ছে, চাইলেও আর যখন তখন দেখতে পাবে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে। শাহরিয়ারকে ছেড়ে এক একে সবাইকে জড়িয়ে ধরে অবশেষে নিজের বাবার কাছে এসে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল উদিতা। উদিতার কান্না দেখে মিস্টার আনিসুরও কেঁদে ফেললেন। ওনার কলিজা মনে হচ্ছে কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে আজ? আশিয়ান এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল সব। চেয়ে এগিয়ে এসে মিস্টার আনিসুরকে সান্ত্বনা দিতে লাগলেন। মিস্টার আনিসুর এদিকে মেয়েকে জড়িয়ে ধরে আরেক দিকে আশিয়ানকে জড়িয়ে ধরল। ক্রন্দনরত কণ্ঠে বলল, আমার মেয়েটা অনেক ক্ষেত্রে বোকাশোকা বাবা। ওকে আমি বাইরের জগৎ থেকে বেশি কিছু জানতে দিইনি এখনো। সব ধরনের কুলুগার থেকে ওকে বাঁচিয়ে রেখেছি। অনেক আদরের মেয়ে আমার, তুমি ওকে দেখিয়ে রেখো বাবা। আমি একমাত্র তোমার উপর ভরসা করে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিও না, আগলে রেখো তাকে। ভুল করলে বুঝিয়ে দিও, তোমার কাছে আমার অনুরোধ। আশিয়ান বিনীত কণ্ঠে বলল, এমন করে বলবেন না বাবা। আমি উদিতাকে সবসময় দেখে শুনেই রাখবো। ওকে কখনো কষ্ট পেতে দেব না। আপনি চিন্তা করবেন না প্লিজ, আমি আছি ওর সাথে। মিস্টার আনিসুর আশিয়ানের হাতের উপর উদিতার হাত রাখলো। আশিয়ান শক্ত করে উদিতার হাত ধরল। উদিতার পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতাকে জোর করে গাড়িতে তুলল সে। উদিতা তার বাবা ও ভাইয়ের দিকে হাত বাড়িয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল সে তাদেরকে ছেড়ে যাবে না, সে তাদেরকে ছেড়ে থাকতে পারবে না। এসব বলে কান্না করতে লাগলো সমান তালে। আলিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলেই শেষ। আর বেশি কান্নাকাটি করেনি সে। তার মেকআপ যদি নষ্ট হয়ে যায় তাহলে প্ল্যান অনুযায়ী বাসর ঘরে ফটোগ্রাফি করতে পারবে না সে, তাই সে আর কান্না করেনি। এদিকে তার ওই পরিবার লোকজন মোরা কান্না জুড়ে দিয়েছে তার জন্য। আলিয়ার ভীষণ বিরক্ত লাগছে এসব। কখন সে ও বাড়িতে যাবে সেই চিন্তায় ব্যস্ত সে। অবশেষে সবাই গাড়িতে উঠল চৌধুরী হাউসে যাওয়ার জন্য। অতিথিরা সবাই বিদায় নিয়ে চলে গেলেন। আশিয়ান গাড়িটির পেছনের সিটে আশিয়ান উদিতাকে নিয়ে বসছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। উদিতা কান্না করতে করতে একসময় সেন্সলেস হয়ে আশিয়ানের বুকে লুটিয়ে পড়লো। আশিয়ান উদিতাকে নিজের আরো কাছে টেনে এনে উদিতার মেকআপ তুলে ফেললো। ঘেমে নিয়ে লাল হয়ে গেছে ফর্সা মুখটা। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে উদিতার দিকে। এ দেখার যেন শেষ নেই। আধা ঘন্টা পর চৌধুরী হাউসের গেট দিয়ে গাড়ি ভিতরে ঢুকলো। গাড়ি থামতেই আশিয়ান উদিতাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে এলো।
উদিতা সেন্সলেস হয়ে গেছে দেখে কেয়া আশিয়ানকে বলল উদিতাকে নিজের রুমে নিয়ে যেতে। আশিয়ান মাথা দুলিয়ে সম্মতি দিয়ে দ্রুত উদিতাকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করলো। অতঃপর সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। সে রুমে ঢুকেই উদিতাকে বিছানায় শুইয়ে দিল। এনা আর কেয়া রুমে নক করে প্রবেশ করতেই আশিয়ান তাদের উপর উদিতার দায়িত্ব দিয়ে নিজে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিতে। অনেক কসরত করে মুখের ওপর পানির ছিটা দিয়ে উদিতার জ্ঞান ফেরানো হলো। আশিয়ান ততক্ষণে ফ্রেশ হয়ে চলে এসেছে। উদিতার চোখ পিটপিট করে চারপাশে তাকালো। অচেনা পরিবেশ দেখে লাফ মেরে উঠে বসলো। খেয়াল করলো তার সামনে এনা আর কেয়া বসে আছে এবং উদিতার হিজাব ও নিকাব খুলে দিয়েছে কেয়া। আশিয়ান উদিতার দায়িত্ব এনা ও কেয়ার উপর ছেড়ে দিয়ে সে রুম থেকে প্রস্থান নিল। কেয়া উদিতার সাথে নরম কণ্ঠে কথা বলছে, এনাও কথা বলছে তার সাথে। মূলত তারা উদিতাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। উদিতা তার পরিবারের সাথে কথা বলতে চায় জানালে কেয়া তার ফোন দিয়ে উষার নাম্বারে কল লাগিয়ে উদিতার কাছে দিল। উষা কল রিসিভ করতেই উদিতা তার সাথে কথা বলতে লাগলো। একে একে পরিবারের সবার সাথে কথা বলল সে। শাহরিয়ার বোনকে নানাভাবে মোটিভেট করলো। উদিতাও বর্তমানে শান্ত হয়ে আছে। পরিবারের সবার সাথে কথা বলে নিজেকে এখন অনেক হালকা মনে হচ্ছে তার। এমন সময় রুমে মিসেস ইয়াসমিন ও আশিয়ানের মেয়ে কাজিন কয়েকজন রুমে প্রবেশ করলো। মিসেস ইয়াসমিন এসে উদিতার মাথায় হাত বুলিয়ে বেশ কয়েকটা উপদেশমূলক কথা বলে রুম থেকে চলে গেলেন। উদিতা অনেকটা ইজি হয়ে গেছে তাদের সবার সাথে আলাপ করতে গিয়ে। এখন আর তেমন একটা সংকোচ লাগছে না তার। বেশ কিছুক্ষণ গল্প করার পর মিসেস তারানা আশিয়ানের রুমে আসার আগে একজন সার্ভেন্টকে বলে আসলেন উদিতার জন্য রাতের খাবার নিয়ে আসতে। সার্ভেন্ট ওনার পিছু পিছু খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। মিসেস তারানা উদিতাকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। উদিতা তাদের সবার আদর ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গেছে। ওরা এত ভালো কেন? কত আন্তরিকভাবে আমার সাথে কথা বলছেন, যেন আমি তাদের কতকালের চেনা। মনে মনে ভাবছে উদিতা। উদিতাকে কেয়া বেশ কিছু কথা বলল আশিয়ানের ব্যাপারে। আশিয়ানের রাগ জেদ সম্পর্কে সব বলল। আশিয়ান কি পছন্দ করে বা কি কি অপছন্দ করে সব বুঝিয়ে দিল তাকে কেয়া। কেয়াকে মাঝে মধ্যে কথার যোগান দিল এনা। উদিতা মনোযোগ দিতে তাদের সব কথা শুনল। উদিতাকে একদম টিপটপ ভাবে রেডি করে ওরা সবাই চলে গেল রুমের বাইরে। বাইরে তুমুল বেগে সবাই আড্ডা দিচ্ছে। সেখানের হই হট্টগোল রুমের ভেতর এসে কানে বাজছে উদিতার। বিয়ের ভারী লেহেঙ্গা পরে বিছানার উপর গুটিসুটি মেরে বসে আছে উদিতা। এনা ও কেয়া বলে গেছে আশিয়ানের জন্য অপেক্ষা করতে। উদিতা চারপাশে চোখ বুলিয়ে সারা রুম পর্যবেক্ষণ করছে। রুমটা বিশাল বড়। যেখান দিয়ে বারান্দায় যেতে হয় সেখানটায় সারা দেয়াল জুড়ে থাই গ্লাস লাগানো। তার দুপাশে বিশাল বড় আর লম্বা দুইটা পর্দা ঝুলছে। বাথরুমের সাদা রঙের দরজাটা পর্যন্ত অনেক আকর্ষণীয় আর ডিজাইনকৃত। ছাদের ওপর বিশাল বড় এক ঝাড়বাতি সারা রুমে তার সাদা ও সোনালী রঙা দ্রুতি ছড়াচ্ছে। সারা রুম জুড়ে ধূসর, কালো আর সাদা কালারের ছড়াছড়ি। এমনকি সব আসবাবপত্র থেকে শুরু করে রুমের দেয়াল, বিছানার চাদর, কাঁথা, বেড, কোলবালিশের কভার সবকিছুতে সাদা, কালো আর ধূসর এই তিন রঙের বিশেষত্ব। মনে হয় এই রঙগুলো রুমের মালিকের অনেক প্রিয় রং, ভাবছে সে। রুমের প্রত্যেকটা আসবাবপত্রই সেই লেভেলের সুন্দর ও দামি দামি। বিছানাটা এত বড় যে এই বিছানায় অনায়াসে 6-7 জনের জায়গা হয়ে যাবে। আর বিছানায় গদি ভীষণ নরম। বসলে মনে হয় যেন মাখনের মতো গদির ভিতর তলিয়ে গেল। রুমের একটা দেওয়াল সারাটা জুড়ে ধূসর রাঙা বুকশেলফ রাখা। সেখানে হরেক রকমের বই সাজিয়ে রাখা হয়েছে। বিছানার সামনাসামনি যে দেয়াল সেটাতে আশিয়ানের হাস্যোজ্জ্বল একটা ছবি বড় ফ্রেমে বাধাই করে রাখা। তাকালেই সবার আগে আশিয়ানের ছবিটা চোখে পড়ে। রুচিসম্মত অনেকগুলো অ্যান্টিক ও দামি শোপিস যেখানেই ফাঁক পাওয়া গিয়েছে সেখানেই রাখা হয়েছে। রুমের চারপাশে এসি লাগানো আছে। দুই কোনায় বড় দুইটা টেবিল ফ্যান ও দেখা যাচ্ছে। বিশাল বড় ড্রেসিং টেবিল, সারাটা জুড়ে অনেকগুলো ব্র্যান্ডেড পারফিউমের বোতল আর প্রায় 100 খানেকের মতো ব্র্যান্ডেড ওয়াচ সাজিয়ে রাখা হয়েছে। সাথে আছে বিভিন্ন ধরনের সানগ্লাস ও হেয়ার জেলের সমাহার। বডি লোশন, ফেস ক্রিম, গ্লিসারিন, অলিভ অয়েল, হেয়ার অয়েল, কি যে নেই সেটা বোঝাই দুষ্কর। উদিতা তো কখনোই এসব তেমন একটা ব্যবহার করে না, যার কারণে তার নিজের ড্রেসিং টেবিল সবসময় ফাঁকাই পড়ে থাকে। আশিয়ানের রুম অনেক সুন্দর করে সাজানো, গোছানো আর ভীষণ পরিপাটি করে রাখা। একটা ছেলের রুম এত সুন্দর হতে পারে তার ধারণাতীত মনে হচ্ছে উদিতার কাছে। আশিয়ানের রুচি সম্পর্কে অলরেডি একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হয়ে গেছে তার। মানুষটা যে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন তা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না উদিতার। বসে বসে চিন্তা করতে করতে ভীষণ বোর হয়ে গেল উদিতা। সারা শরীরে চুলকানি শুরু হয়ে গেছে তার।
এতক্ষণ লাগে কার রুমে আসতে ভাবতে পারছে না সে। এত কেয়ারলেস কেন লোকটা? তার সদ্য বিবাহিত বউটা যে তার অপেক্ষায় সে কখন থেকে বসে আছে তার সম্পর্কে কি কোনো ধারণাই নেই তার? আজব তো, 11:30 বেজে গেছে, এখনো এশার নামাজটাও পড়তে পারেনি সে। সেই রাত 9টা থেকে টানা অপেক্ষা করছে বসে বসে। এরকম চুপচাপ বসে থাকার অভ্যাস কোনো কালেই ছিল না তার, শুধুমাত্র নতুন বউ দেখে। নয়তো কখনোই রুম থেকে বেরিয়ে যেত, আর নয়তো ঘুমিয়ে পড়তো সে। উফ, অসহ্য লাগছে। আরো 5 মিনিট অপেক্ষা করার পরও যখন আশিয়ান এলো না, তখন উদিতা বিছানায় ছেড়ে বসা থেকে উঠে সাদা রঙের আলমারিটার কাছে গেল। কেয়া বলে গেছে আলমারিতে উদিতা তার প্রয়োজনীয় সবকিছু পাবে। আলমারির এক পাট খুলে উদিতা অনেকগুলো প্যাকেট করা কাপড় আর শাড়ির মধ্যে থেকে বেছে বেছে একটা প্যাকেট হাতে নিল। প্যাকেটের মধ্যে নীল রঙের লং কামিজ, ঘেরওয়ালা প্লাজো আর বড় একটা ওড়না ছিল, সাথে ম্যাচিং আন্ডারগার্মেন্টসও ছিল। উদিতা সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাবার আগে গয়নাগাটি সব খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে গেছে। হিজাব বাঁধার ফলে চুল নিয়ে কোনো প্যারায় পড়তে হয়নি উদিতার। আলেয়ার জন্য মনে মনে আফসোস হচ্ছে তার। বেচারি কিনা এখন বসে বসে চুলের জট ছাড়াচ্ছে, ভাবতেই হাসি পেয়ে গেল তার। মেকআপ সব মিটিয়ে হাত মুখ ও পা ভালো করে ধুয়ে ভারী লেহেঙ্গা পাল্টে নর্মাল কাপড়গুলো পরে নিল উদিতা। তারপর অজু করে বের হলো সে। কাবার থেকে একটা জায়নামাজ নিয়ে সেটা রুমের এক কোনায় বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো সে। প্রায় মিনিট 15 পর নামাজ শেষ, বিছানায় গিয়ে বসলো উদিতা। আরো 5 মিনিট অপেক্ষা করার পর আশিয়ানের আশা ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো সে। ওড়না খুলে বালিশের মাঝখানে রাখলো। তারপর চুল ছেড়ে দিয়ে বিয়ের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো সে। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় 20 মিনিট পর আশিয়ানের আগমন ঘটলো রুমে। বাসায় আসার পরপরই সে শেরওয়ানি খুলে বাসায় পরার গেঞ্জি আর 4 কোয়ার্টার ট্রাউজার পরে নিয়েছিল। এত সময় বন্ধুদের সাথে ছাদে বসে মদ খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছিল। তাসকিন অনেক আগেই চলে গেছে আলিয়ার কাছে, আর আশিয়ান ইচ্ছে করে দেরি করছিল। রুমে আসার ইচ্ছে ছিল না তার, এলেই যদি তাকে নিজের কাছে পেতে মন চাইবে, কিন্তু তার বন্ধুরা জোর জবরদস্তি করে রুমে পাঠিয়ে দিয়েছে তাকে। বাধ্য হয়ে আসতে হয়েছে রুমে। আজ মদ একটু বেশিই গেলা হয়ে গিয়েছে। 1 বোতল খেলে অবশ্য তার উপর কোনো এফেক্ট পড়ে না, কিন্তু আজ 2 বোতল খাওয়ার ফলে মাথাটা কেমন জানি চরকার মতো ঘুরছে, হালকা নেশা নেশা লাগছে। এই মুহূর্তে তার একটা কঠিন এবং অদ্ভুত ইচ্ছা পূরণ করার কথা মনে আসে, যা এর আগে কখনো তার মনে আসেনি। তার ইচ্ছা করছে উদিতাকে ধরে কষে একখান চুমু খেতে। এসব আবল তাবল ভাবতে ভাবতে রুমের ভিতর প্রবেশ করলো সে। এলোমেলো ভাবে পা ফেলে বিছানার কাছে গিয়েই এক প্রকার থমকে দাঁড়িয়ে পড়লো। 2 চোখ একবার ভালো করে দৌড়লো। না, সত্যি সত্যি একটা অপরূপ সুন্দরী মেয়ে বিছানার ওপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আশিয়ান কনফিউজড হয়ে গেছে, ও কি সত্যি মেয়ে নাকি কোনো রাজের পরী? ঘোর লেগে গেল আশিয়ানের চোখে। পলকহীন ভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ তার চোখ গেল মেয়েটার উন্মুক্ত ফর্সা পেট ও হাঁটুর দিকে। উদিতা ঘুমিয়ে গেলে ওর কাপড় চোপড়ে ঠিক থাকে না, বেঘরে ঘুমায় তখন সে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আশিয়ান উদিতার দিকে। কোনো দিক বিবেচনা না করে সে উদিতার পাশে বসে তার উন্মুক্ত ফর্সা হাঁটুতে হাত বুলাতে লাগলো। এক অন্যরকম নেশা কাজ করছে তার মাঝে। হাত বুলাতে বুলাতে ঠোঁটচোরা ছুঁয়ে দিল ওর হাঁটুর মাঝে। ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল উদিতা। সেখানে বেশ কয়েকবার চুমু দিয়ে উদিতার পেটের উপর নিজের মুখটা নিয়ে আসলো আশিয়ান। হাত দিয়ে উদিতার পেট থেকে বাকি কাপড় সরিয়ে একদম উন্মুক্ত করে ফেল সে। সারাদিনের ক্লান্তি এসে ভর করায় উদিতা এখন মরার মতো ঘুমাচ্ছে। তাকে যে কেউ এমনতর স্পর্শ করছে তা সে বুঝতেই পারছে না। আশিয়ান মোহিত হয়ে উদিতার ধপধপে ফর্সা পেটের দিকে তাকিয়ে আছে। কোনো দিকে আর চিন্তা না করেই নরম তোলতোলে পেটের মধ্যে তার মুখটা ডুবিয়ে দিল। এবার একটু জোরে উদিতা কেঁপে উঠল। আশিয়ানের নিঃশ্বাস ঘন হয়ে এলো। এই মুহূর্তে তার মনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ইচ্ছের উদয় হচ্ছে। ছোট ছোট চুমুতে ভরিয়ে ফেলছে সে উদিতার পেট, মাঝে মধ্যে আলতোভাবে কামড়ও দিচ্ছে। এমন করায় উদিতার ঘুম কিছুটা হালকা হয়ে গেল। তবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঘুমের অতলে হারিয়ে গেল সে। উদিতার নাড়াচাড়ার ফলে আশিয়ানের আদর করায় কিছুটা ব্যাঘাত ঘটল। বিরক্তিতে চোখ কুঁচকে গেল তার। পেট থেকে মুখ সরিয়ে এবার উদিতার মুখের দিকে এগিয়ে গেল সে। ফর্সা গোলগাল মুখখানা ঝাড়বাতির আলোয় এক অন্যরকম নূরের মতো ঝলকাচ্ছে। দুটি বিচ্ছুরিত হচ্ছে যেন তার গা থেকে। ফুলের ঘ্রাণ আর উদিতার শরীরের ঘ্রাণ সব মিলে এক অদ্ভুত সুন্দর স্মেল আশিয়ানের নাকে এসে বারবার ধাক্কা খাচ্ছে। পাগল হয়ে যাচ্ছে যেন আশিয়ান। জীবনে প্রথম কোনো মেয়ের এতটা কাছে সে। অন্যরকম শিহরণ খেলে যাচ্ছে তার শরীরের প্রত্যেকটা শিরায় শিরায়। ইলিয়ানার গালে আর কপালে চুমু খেয়েছে আশিয়ান, আর অবাঞ্ছিতভাবে একবার লিপকিস করেছিল, এই শেষ। আর কিছু হয়নি কখনো তাদের মাঝে।
আশিয়ান যেমন সব লুতুপুতু পছন্দ করতো না, ইলিয়ানাও তার মতো সেম। ইলিয়ানা কখনোই এত লুচু টাইপের ছিল না। শুধু একটাই দোষ তার, তাহলে সে প্রচন্ড রকমের লোভী, নয়তো অন্য কোনো দোষ ছিল না তার মাঝে। আশিয়ান এক ধানে তাকিয়ে আছে উদিতার রক্তলাল টসটসা ঠোঁট জোড়ার পানে। আঙুল দিয়ে আলতো করে স্লাইড করতে লাগলো সে উদিতার অধরস্থের উপর। তুলতুলে কমলার কোয়ার মতো নরম দুটি ঠোঁট তাকে খুব আকর্ষণ করছে। এবার সে উদিতার উপর নিজের ভর ছেড়ে দিয়ে শুধু ঠোঁটে নিজের ঠোঁট জোড়া পুরোপুরিভাবে মিশিয়ে ফেলল। মিনিট দুয়েক যাওয়ার পর উদিতার মনে হলো সে শ্বাস নিতে পারছে না। এর কারণ বুঝতে পারল না সে। মনে হচ্ছে যেন তার শরীর পুরো অসাড় হয়ে গেছে। ঠাস করে চোখ খুলে ফেলল সে, কারণ নাকের সাথে নিজের নাক একদম মিশতে দেখে একদম ভড়কে গেল উদিতা। লাফ দিয়ে উঠতে চাইলে কিন্তু পারল না। আশিয়ান 2 হাত দিয়ে একদম জাপটে ধরে রেখেছে তাকে। সে নিজে থেকে না ছাড়লে জীবনেও ছাড়া পাবে না উদিতা। তারপরও বৃথা চেষ্টা করতে লাগলো সে অনবরত। আশিয়ান তো উদিতাকে মত্ত, তার এখন অন্য কোনো দিকে মোটেও খেয়াল নেই। বেশ কিছুক্ষণ পর উদিতা যখন কান্না করে দিবে ঠিক তখনই আশিয়ান ছাড়লো তাকে। উদিতা আশিয়ানের চেহারা দেখে কিছুটা শান্ত হয়ে গেল। তারপরও মনে অজানা ভয়ের কারণে ঠকঠক করে কাঁপছে সে রীতিমতো। জীবনের প্রথম কোনো পুরুষ তাকে এভাবে স্পর্শ করলো, তাও ওই পুরুষটা তার স্বামী। আশিয়ানের মুখ থেকে কেমন একটা বিশ্রী গন্ধ আসছে। উদিতা বুঝতে পারলো না এটা কিসের গন্ধ। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমার ওপর শুয়ে আছেন কেন? আশিয়ান উদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কোনো জবাব না দিয়ে আঙুল দ্বারা উদিতার ঠোঁট আলতোভাবে মুছে দিতে লাগলো সে। আশিয়া নিজের মুখ আরেকটু কাছে আনতেই ওই বিশ্রী গন্ধটা প্রকটভাবে উদিতার নাকে এসে ধাক্কা মারলো। আবারও জিজ্ঞেস করলো, আপনি জবাব দিচ্ছেন না কেন? আর আপনার মুখে কি ওটা কিসের গন্ধ? আশিয়ান এবারও কোনো জবাব না দিয়ে শুধু উদিতার ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরে মুখ দিয়ে শব্দ করে ফিসফিসিয়ে বলল, কোনো কথা না। আশিয়ানের মুখের ওই দুর্গন্ধের কারণে উদিতার গা গোলাচ্ছে। কিছু বলতে নিবে তখন আবারও আশিয়ান তার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিয়ে আঁকড়ে ধরে ঘন ঘন চুমু খেতে লাগলো। উদিতার শরীরের সকল লোম দাঁড়িয়ে গেছে এমন স্পর্শে। আশিয়ানকে বাধা দিতে গিয়ে মনে পড়লো কেয়ার বলা কথাগুলো। কেয়া বলেছে আশিয়ান অনেক রাগী একটা ছেলে, তার কাছে কেউ বাধা দিলে সে ভীষণ রেগে যায়। আর আশিয়ান যদি তার সাথে কিছু করতে চায় তাহলে তাকে যেন বাধা না দেয় উদিতা, কারণ স্ত্রীকে স্পর্শ করার হক স্বামীর আছে। তবে উদিতা এ বিষয়ে পুরোপুরি অজ্ঞ। তাকে এ বিষয়ে কেউ কিছু তেমন একটা ভেঙে বুঝিয়েও বলেনি, আর বললেও সে ঠিকঠাক বুঝতে পারেনি, যার কারণে সে এখন ভয়ে থরথর করে কাঁপছে। আশিয়ান প্রায় মিনিট 10 মতো উদিতার ঠোঁটে চুমু খেয়ে তারপর ক্ষান্তও দিল। অতঃপর আস্তে করে উদিতার গলায় মুখ ডুবিয়ে শান্তিতে চোখ মুতল। উদিতার চোখের ঘুম যেন একদম হাওয়া হয়ে গেছে। আশিয়ানের দাড়ি উদিতার গলায় খোঁচা মারছে বারংবার। সেই সাথে এত ভারী একটা লোকে তার পাটকাঠির মতো শরীর কিভাবে সহ্য করবে সে ভাবতে পারছে না। কিছু বলতেও পারছে না তাকে, যদি সে রেগে যায়। অস্বস্তিতে সারা শরীর উদিতার হিম হয়ে গেছে। লোকটা তার গলার মধ্যে ঠোঁট দিয়ে অনবরত চুমু খায়, মাঝে মধ্যে গলার চামড়াও কামড় দিচ্ছে। উদিতার কান্না করতে মন চাচ্ছে। এত অস্বস্তির মধ্যে জীবনেও কখনো পড়েনি সে। কিভাবে সরাবে সে লোকটাকে? যে হারে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে, সে খুব ভালো করেই বুঝতে পারছে যে এখান থেকে ছোটার সাধ্যিদার নেই। আশিয়ান উদিতার গলায় ঠোঁট ফুলাতে ফুলাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অতিরিক্ত মদ গেলার ফলে চোখ খুলে রাখা দায় হয়ে গেল তার পক্ষে। আজকে নেশা বেশি হয়ে গেছে, মাথাটা ভীষণ ভার ভার লাগছে। অবশেষে এত বছর পর মহারামের ঘুম তার আখিদয়ে ধরা দিল। উদিতাকে টাইট করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সে। আশিয়ান ঘুমিয়ে যাওয়ার পর উদিতা অনেক চেষ্টা করলো আশিয়ানকে তার উপর থেকে সরানোর জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো সে। অতঃপর কি আর করা, আশিয়ানকে এক হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 6টায় উদিতার আগে আশিয়ানের ঘুম ভেঙে গেল। উদিতা গত 2 রাত ঠিক মতো ঘুমাতে পারেনি, আর গত রাতেও আশিয়ানের জন্য অস্বস্তিতে ঘুমাতে পারেনি, যার ফলে এখনো তার ঘুম ভাঙছে না। রাতে আশিয়ান ঘুমের ঘোরেই উদিতার গলা কামড়ে ও চুমু দিয়ে লাল লাল দাগ করে ফেলেছে, যেটাকে সহজ ভাষায় লাভ ফাইট বলে আর কি। আশিয়ানের মাথার ভিতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। রাতে লিমিটের অতিরিক্ত মদ খাওয়ার ফল এটা। কপালে 2 আঙুলের ডগা দিয়ে মৃদুভাবে খসা দিল সে। তারপর ভালো করে চোখ ধরল। চোখ থেকে হাত সরাতেই তার নজর পড়ল উদিতার ঘুমন্ত চেহারার উপর। এই মুহূর্তে তাকে বাচ্চাদের মতো নিষ্পাপ মনে হচ্ছে। কি ইনোসেন্ট ফেস মেয়েটার! একবার তাকালে শুধু দেখতেই ইচ্ছে করে।
আশিয়ান বুকে হাতিয়ে স্বীকার করতে বাধ্য সে এর আগে এত সুন্দর কোনো মেয়ে দেখেনি। যেমন ফর্সা তেমনই ভীষণ মায়াবী তার মুখের গড়ন, আর দেখতে অনেক নাদুস নুদুস টাইপের, বাচ্চাদের মতো। খালি আদর করতে ইচ্ছে করবে। ইলিয়ানা মোটেও উদিতার মতো এত আগুন সুন্দরী নয়। অন্যান্যদের মতো হলুদ ফর্সা আর ওর গড়নও কিছুটা মায়াবী আছে। তারপরও ওর প্রেমে পড়েছিল আশিয়ান। আসলে প্রেমে পড়তে সৌন্দর্য ফ্যাক্ট না, এক্ষেত্রে মনটাই আসল। কিন্তু আফসোস, সে মানুষ চিনতে ভুল করেছে। আশিয়ান ঘোর লাগা চোখে উদিতার দিকে তাকিয়ে আছে। এতটা আকর্ষণ কখনো কোনো কিছুতে অনুভব করেনি সে। এই মেয়ে তো পুরোই অ্যাট্রাক্টের ডিব্বা। আশিয়ান আলতো হাতে উদিতার গাল স্লাইড করতে লাগলো। নরম তুলতুলে গালে হাত বুলাতে তার ভীষণ ভালো লাগছে। আশিয়ানের এভাবে গালে হাত বুলানোর তোড়ে উদিতার ঘুম ভেঙে গেল। চোখ পিটপিট করে আশিয়ানের দিকে তাকালো সে। হাঁ করে তাকিয়ে আছে সুদর্শন পুরুষটার দিকে উদিতা। এই সুদর্শন পুরুষটা যে তারই স্বামী তা ভাবতেই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আলেয়া উদিতাকে সবসময় বলতো যে বেশি সুন্দরী মার্কা মেয়েদের কপালে কালো, বেটে, কুৎসিত আর বয়স্ক পাত্র নাকি জুটে। উদিতার কপালেও সেরকম কিছু লেখা আছে বলে 100% শিওর সে। উদিতার এখন আলিয়ার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করছে যে তার এমন ভবিষ্যৎবাণী কেন ফলল না তার জীবনে। কই, তার ভাগ্যে তো ঠিকই সুদর্শন এবং ওয়েল স্টাবলিশ যুবক স্বামী হিসেবে জুটেছে। আহারে, আফসোস হচ্ছে বেচারি আলিয়ার জন্য। উদিতার যে ঘুম ভেঙে গেছে, আশিয়ানের সেদিকে কোনো খেয়ালই নেই যেন। সে পমপমের মতো গালে হাত বুলাতে ব্যস্ত। উদিতা শান্ত স্বরে আশিয়ানকে সালাম দিল। আশিয়ান কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল উদিতার সালাম দেয়া শুনে। সালামের জবাব দিতে ভুলে গেছে সে। তাকিয়ে আছে উদিতার চোখের দিকে। উদিতা এবারও শান্ত কণ্ঠে বলল, কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়, জানেন না বুঝি? আশিয়ান এবার আমতা আমতা করে সালামের জবাব দিল। উদিতা মৃদু হেসে বলল, সারা রাত আমার উপর ঘুমিয়েছেন আপনি, এখন কি এভাবে থাকার ইচ্ছে আছে আপনার? উদিতার শান্ত স্বরে কথা বলা শুনে আরেক দফা ক্রাশ খেলো আশিয়ান। মেয়েটার ঘুম ঘুম মোলায়েম কণ্ঠের মধ্যে মনে হয় নেশাদ্রব্য মেশানো আছে, নইলে এই ভয়েস এতটা অ্যাট্রাক্ট কেন করছে আশিয়ানকে? মেয়েটার সবকিছুই মনোমুগ্ধকর। ওর এই কণ্ঠ আজীবন শোনার জন্য প্রস্তুত যেন আশিয়ান। বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে উদিতার উপর থেকে সরে গিয়ে উঠে বসলো সে। আশিয়ান সরে যাওয়ায় উদিতাও উঠে বসলো। তারপর চুলগুলো হাত খোপা বেঁধে ওড়না দিয়ে মাথা ঢাকলো। আশিয়ান এখনো তাকিয়ে আছে তার দিকে। উদিতা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেললো। আনমনে বলল, ইস, নামাজটা মিস হয়ে গেল। এত ঘুম কিভাবে ঘুমালাম আমি, ধুর। উদিতা আস্তে করে বললেও আশিয়ান শুনতে পেল, কিন্তু কিছু বলল না সে। আশিয়ান মনে মনে কিছুটা লজ্জিত হলো। না জানি মেয়েটার সাথে কি করেছে সে। প্রথম দিনই যা করেছে ওর সাথে, মেয়েটা কি ভাববে তাকে কি জানি। ভাবতেই দীর্ঘশ্বাস ফেললো আশিয়ান। নিজের মাথাটা টিপে ধরলো এক হাতে। ভীষণ ব্যথা করছে মাথাটা, মনে হচ্ছে এক্ষুনি ঠাস করে ফেটে যাবে। আশিয়ানের মাথায় হাত দেয়া দেখে উদিতা একটু ব্যস্ত হয়ে পড়ল, কি হয়েছে আপনার, মাথা ব্যথা করছে? আশিয়ানের সংক্ষেপে জবাব দেয়া দেখে উদিতা যা বোঝার বুঝে নিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। নিজেকে ভালো করে পরিপাটি করে মাথায় ওড়না পেঁচিয়ে রুম আশিয়ানকে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এই বলে উদিতা রুম থেকে বেরিয়ে এলো। আশিয়ান অবাক হয়ে উদিতার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা বিয়ের পরের দিনই তার জন্য এত ব্যাকুল হয়ে চা বানাতে ছুটলো। আদৌ জানে কি সে রান্নাঘর কোথায়? বেশি না ভেবে আশিয়ান বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসলো। চোখটা বন্ধ করে ফেললো মাথার যন্ত্রণায়। উদিতা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিশাল বড় ডাইনিং রুমে প্রবেশ করলো সে। এর আগে কখনো এত বড় ডাইনিং রুম টিভি ছাড়া অন্য কোথাও দেখেনি। সারা বাড়ি জুড়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট। প্রত্যেকটা আসবাবপত্র দামি আর ঝকঝকে তকতকে। চারপাশে চিকচিক করছে সবকিছু। ধুলোবালির একটা কণাও নেই কোথাও। বোঝাই যায় যে প্রত্যেক দিনই বেশ কয়েকবার করে এসব ঘষা মাজা করা হয়। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। সারা বাড়ি মনে হচ্ছে ফাঁকা আর একদম নিস্তব্ধ। কোথাও কোনো প্রাণের সাড়া পাওয়া যাচ্ছে না। সবাই ঘুমিয়ে আছে। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিল সবাই, আর সারাদিন ধরে এত খাটাখাটনি আর বিয়ের জার্নিতে সবাই ক্লান্ত হয়ে এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। এত বেশি চিন্তা ভাবনা না করে আন্দাজের জোরে রান্নাঘরে অবশেষে যেতে পারলো উদিতা। রান্নাঘরে ঢুকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এত সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি, সাথে এত বিশাল রান্নাঘর সে এর আগে কখনোই দেখেনি। সবকিছু কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। উদিতার অনেক দিনের স্বপ্ন তার এরকম একটা বিরাট রান্নাঘর থাকবে,
যেখানে সে মনের মতো করে স্বাচ্ছন্দ্যে ও সাবলীলভাবে মন দিয়ে রান্না করবে। আহ, কি নেই রান্নাঘরটাই! রান্নার কাজে লাগে এমন সব কিছুই আছে সেখানে, কোনো কিছুর কোনো কমতি নেই যেন। বড় বড় 5টা ফ্রিজ একসাথে আছে রান্নাঘরে। প্রায় 1 মিনিট সবকিছু ঘুরে ঘুরে দেখলো উদিতা। তারপর যে কাজের জন্য এসেছিল সে কাজে মনোনিবেশ করলো। রান্না বান্নাতে এক্সপার্ট হওয়ার কারণে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি তার মামির কাছ থেকে শেখা এক ধরনের ভেষজ সুগন্ধি চা বানালো সে। এই চায়ের একটা বিশেষত্ব হলো গিয়ে মাথা ব্যথার জন্য এই চা পান করলে মাথা ব্যথা নিমেষেই কমে যায়। ওর মামি চায়ের এই রেসিপিটা শুধু উদিতাকেই শিখিয়েছেন, আর কাউকে কখনো শেখাননি। উদিতাকে তিনি বড্ড ভালোবাসেন কিনা তাই। চায়ের সাথে 4টে মেক্সিকান স্টাইলের ডিম, মেয়োনেজ, শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সাথে নিল সে। 2টো আশিয়ানের জন্য আর 2টো নিজের জন্য। উদিতার অনেক খিদে পেয়েছে, আপাতত এগুলো খেলে খিদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর আশিয়ানের যদি খিদে পায় তবে খাবে। এত সকালে কেউ ঘুম থেকে উঠবে বলে মনে হয় না। কিছু রান্না করতে হলেও তো সময়ের দরকার, এত সময় সে অপেক্ষা করতে পারবে না। স্যান্ডউইচের সাথে নিজের জন্য 1 কাপ কড়া লিকারের দুধ চাও নিল। এখন চায়ের বড্ড দরকার, নইলে এখানেই ঘুমিয়ে পড়বে সে। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি তাই। একটা ট্রেতে করে নাস্তাগুলো নিয়ে হেঁটে রুমের উদ্দেশ্যে চলে গেল উদিতা। আশিয়া নিজে নিজের মুখের গন্ধে টিকতে না পেরে ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এলো। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসতে উদিতা এসে প্রবেশ করলো রুমে। আশিয়ান উদিতার দিকে এক পলক তাকালো। উদিতা আশিয়ানের কাছে এগিয়ে এসে ট্রেটা বিছানার পাশে সেন্টার টেবিলের উপর রাখলো। ট্রে থেকে ভেষজ সুগন্ধি চাটা তুলে নিয়ে আশিয়ানের দিকে বাড়িয়ে দিল উদিতা। চা থেকে খুব সুন্দর একটা ঝাঁঝালো স্মেল ভেসে আসছে। আশিয়ান চায়ের কাপ হাতে নিয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো উদিতার পানে। উদিতা বুঝতে পেরে বলল, এভাবে তাকাতে হবে না, আমি জানি আপনি স্ট্রং কফি খান, কে এভাবে বলেছেন? আসলে আপনার মাথা ব্যথা করছে তো, তাই এই ভেষজ সুগন্ধি চাটা বানিয়ে নিয়ে এলাম। এটা খেলে খুব জলদি আপনার মাথা ব্যথা কমে যাবে। আর এইখানে 2টো স্যান্ডউইচ নিয়ে এসেছি আপনার জন্য, খিদে পেলে খেয়ে নেবেন, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আশিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে উদিতা ওয়াশরুমে চলে গেল মুখ ধুতে। আশিয়ান মনে মনে কিছু একটা ভেবে চুপচাপ চায়ের কাপটাতে চুমুক বসালো। উফ, চায়ের কাপে চুমুক দিয়ে মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে আশিয়ানের। এত মজার চা সে কোনো দিনই খায়নি, এমনকি সে জানেও না এরকম কোনো চা হতে পারে। মেয়েটার গুণ আছে বলতে হবে। এত মজার ঘ্রাণওয়ালা চা কিভাবে তৈরি করলো গড নোজ। উদিতা ওয়াশরুমে গিয়ে ওড়না রেখে বেসিনে মুখ ধোয়ার জন্য পানির কল ছেড়ে আয়নায় তাকাতেই নিজের গলার লাল দাগগুলো ওপর চোখ পড়লো তার। এমন লাল লাল দাগ দেখে যেন আকাশ থেকে পড়লো উদিতা। হাত দিয়ে গলায় আলতোভাবে ঘষা দিল সে। কিছুটা জ্বালা করে উঠল। হুট করে মনে পড়ে গেল কাল রাতে আশিয়ানের কামড় আর চুমু দেওয়ার কথা। রাক্ষসের মতো চুমু খেয়েছে যেন, একদম দাগ করে ফেলেছে। উদিতার অবশ্য একটু দুশ্চিন্তা হচ্ছে, আজকে রিসেপশন পার্টি, ওকে সাজাতে এলেই তো ওর গলার দাগগুলো স্পষ্ট চোখে পড়বে তাদের। তখন সবাই তাকে কি ভাববে? নিশ্চয়ই হাসাহাসি করবে। উফ, কি মুসিবত। আশিয়ান 2 মিনিটে পুরো চায়ের কাপ খালি করে ফেললো। একদম চেটে পুটে খাওয়া যাকে বলে। উদিতা ওয়াশরুম থেকে আসার আগেই চা শেষ, সাথে মাথা ব্যথাও গায়েব। এটা ম্যাজিক নাকি কিছু বুঝতে পারছে না আশিয়ান। এত জলদি কিভাবে মাথা ব্যথা কমে যেতে পারে? অন্যদিন তো কফি খেলেও ব্যথা সারে না, তার ঔষধ না খাওয়া অব্দি। আর আজ এই সুগন্ধি চা তো কামাল করে ফেললো। বাহ, তার মানে আজ থেকে মাথা ব্যথা করলে আর ঔষধ খেতে হবে না। ভালোই তো, ঔষধ খাওয়া আশিয়ানের কাছে প্যারা ছাড়া আর কিছুই মনে হয় না। একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো আশিয়ান। ভীষণ টেস্টি। এমন সময় উদিতা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এগিয়ে এসে আলমারি থেকে নতুন একটা টাওয়াল বের করে নিয়ে মুখ মুছতে লাগলো। এদিকে বেচারা আশিয়ান মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে এক প্রকার হাঁ করে তাকিয়েছিল উদিতার ভেজা নাদুস নুদুস মুখখানার দিকে। কি কিউটটাই না লাগছিল তাকে ভেজা অবস্থায়। উদিতার টাওয়াল হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে এগিয়ে এসে চায়ের কাপটা হাতে নিয়ে আশিয়ানের দিকে তাকিয়ে জানতে চাইলো, মাথা ব্যথা কমেছে আপনার? আশিয়ান মুখের খাবারটুকু গিলে নিয়ে মাথা ঝাঁকিয়ে জবাব দিল, থ্যাঙ্কস এত ভালো চা খাওয়ানোর জন্য। মেনশন নোট, আপনার যদি আবার মাথা ব্যথা করে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি চা বানিয়ে দেব। আশিয়ান উদিতার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওকে, বলবো। আশিয়ান স্যান্ডউইচ 2টো খেয়ে পানি পান করে রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। উদিতা চা আর বাকি স্যান্ডউইচ খেয়ে রুম গোছাতে লাগলো। রুম গোছানো শেষে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে একটু লোশন নিয়ে গলায় লাগালো, তাতে যদি দাগটা একটু হালকা হয়। লোশন লাগানো শেষে বিছানায় শুয়ে পড়লো সে। চা খাওয়ার পরে কখন যে চোখ লেগে এলো
বলতে পারবে না। সকাল 9টা বেজে গেছে প্রায়। উদিতা তখনও বেঘরে ঘুম। আশিয়ান এর মাঝে আর রুমে আসেনি। সে তার জিম করার রুমে ডিভানের উপর এলোমেলো হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। দুজন দুই রুমে ঘুমাতে ব্যস্ত। উদিতা তো এতক্ষণে হয়তো ভুলে গেছে যে আজকে রিসেপশনের পার্টি আছে। এনা আর কেয়া এসে রুমের দরজায় নক করলো। দরজা খোলাই ছিল। বেশ অনেকবার নক করায় সাড়া না পেয়ে কেয়া এবার দরজা একটু আলগা করে দেখলো যে উদিতা বিছানায় ঘুমিয়ে আছে। আশিয়ানকে রুমে কোথাও দেখতে পেল না কেয়া। এবার এনার সাথে নিয়ে কেয়া রুমের মধ্যে ঢুকে পড়লো। উদিতার দিকে তাকিয়ে এনা একটু হেসে জোরে ডেকে বলল, ভাবি ও ভাবি, আর কত ঘুমাবে, এবার তো উঠো। এনার ডাকে প্রায় ধরপড় করে ঘুম থেকে উঠল উদিতা। তাদেরকে দেখে বিছানা ছেড়ে নামলো। মাথায় ওড়না পরে জিজ্ঞেস করলো, জি আব্বু, কিছু বলবেন? সকালে নাস্তা করবে না? খিদে লাগেনি তোমার? জি ভাবি। আচ্ছা মিষ্টি ভাবি, ভাইয়া কই? আমি তো জানি না। ও, তুমি ফ্রেশ হয়ে আসো কেমন, তারপর নাস্তা করবে। ভাবি, আমার নাস্তাটা যদি রুমে এনে দিতেন তাহলে ভালো হতো আর কি। বাসায় তো প্রচুর মেহমান, ওদের সামনে আমি এত কমফোর্ট ফিল করব না আসলে। সমস্যা নেই, মা বলে দিয়েছেন তুমি যাতে তোমার রুমে নাস্তা করো। আচ্ছা ভাবি। এনা নিচে গিয়ে সার্ভেন্টকে বলে এলো আশিয়ান রুমে সকালে নাস্তা পাঠিয়ে দিতে। মিনিট 5 পর সার্ভেন্ট এসে রুমে নাস্তা দিয়ে গেল। উদিতা হাত মুখ ধুয়ে এসে নাস্তা করতে লাগলো। এনা আর কেয়া গল্প করছে উদিতার সাথে। এর মধ্যে আশিয়ান একবারও রুমে আসেনি। উদিতা নাস্তা করার শেষে তারিন আর আশা রুমে এসে ঢুকলো। আশা অবজ্ঞা দৃষ্টিতে উদিতাকে দেখছে। তারিন এসে উদিতাকে খোঁচা মেরে জিজ্ঞেস করলো, কি গো, রাতে কি ঘুম হয়েছে নাকি আমার দেওরের তোমাকে ঘুমাতে দেয়নি? উদিতা বুঝতে পারলো না তারিনের কথা। হাসি মুখে বলল, বুঝলাম না ভাবি, কি বোঝাতে চাইছেন? আহারে নেকা, কিচ্ছু বুঝে না, একদম অবুঝ খুকিকে বিয়ে করেছে আশিয়ান। এনা শক্ত কণ্ঠে বলল, আশা ঠিকভাবে কথা বলো, সে সম্পর্কে আমার ভাবি হয়। আম্মু শুনলে কিন্তু খবর আছে তোমার। আশা মুখ বাঁকিয়ে ফোন টিপতে লাগলো। কিছু বলল না প্রতি উত্তরে। উদিতা বুঝতে পারলো এরা তাকে আলের মতো খোঁচা মারতে এসেছে। তারিন এগিয়ে এসে উদিতার চুল হাতিয়ে বলল, ও মা, তুমি গোসল করোনি এখনো? এখন গোসল করবো কেন? ও আল্লাহ, এই মেয়ে বলে কি, রাতে কি আশিয়ান তোমার সাথে কিছু করেনি? তারিন, এসব কি জিজ্ঞেস করছো তুমি তাকে? এসব একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি নাক গলাচ্ছ কেন? এমা ভাবি, আমাদের তো জানতে হবে আশিয়ান তার সাথে ওসব করেছে কিনা। কি করার কথা বলছেন আপনি? আমি আসলে কিছু বুঝতে পারছি না। বুঝলাম, আশিয়ান তোমার সাথে ওসব কিছু করেনি। করলে তুমি আমাদের কথা বুঝতে পারতে। যাই হোক, তুমি কষ্ট পেও না। আসলে আশিয়ান অন্য একটা মেয়েকে ভালোবাসে, তো তাই ও তোমার প্রতি ইন্টারেস্ট নই। তারিনের বলা কথা শুনে উদিতার মাথায় যেন বাজ পড়ল। আশিয়ান অন্য মেয়েরকে ভালোবাসে, তবে তাকে কেন বিয়ে করলো? আচ্ছা, ওরা কি তাকে আশিয়ানের প্রতি বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে? হতেও পারে। আচ্ছা, ওদের একটু বাজিয়ে দেখা যাক। উদিতা এবার শান্ত কণ্ঠে বলল, তাই নাকি ভাবি? তা কে সেই মেয়ে যাকে আমার স্বামী ভালোবাসে? উদিতার প্রশ্নে তারিন একটু হকচকিয়ে গেল। আশা বুড়ো কুচকে তাকালো উদিতার দিকে। তারিন আমতামতা করে বলল, ওই যে তোমাদের বিয়েতে এলিয়ানা নামে মেয়ে এসেছিল, ওর সাথে আশিয়ানের সম্পর্ক ছিল। তার মানে এখন নেই। আর আমি যতদূর জানি ওনার এমপি আঙ্কেলের বউ হলেন ইলিয়ানা নামের মেয়েটা। আমার স্বামী তাকে আন্টি বলে সম্বোধন করেছে আমার সামনে। আচ্ছা, ধরলাম আপনার কথাই সঠিক। ওনার এক সময় ওই মেয়েটার সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু এখন তো আর নেই। ওরা দুজনেই বিবাহিত। এখন তো তাদেরকে এক কথাই এক্স বলা যায়, তাই নাই না আপু? কারেক্ট, এই তো তুমি বুঝতে পেরেছো মিষ্টি ভাবি। এক্স তো সবসময় এক্সেই থাকে। ওনার এক্স আছে, কিন্তু এতে আমার কিছুই যায় আসে না। ওনার অতীত কে ছিল তা নিয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু ওনার বর্তমান আর ভবিষ্যৎ হলাম আমি। হয়তো সম্পর্কের মারপ্যাচ এত বেশি বুঝি না, কিন্তু আমি জানি মৃত্যুর আগ অবধি উনি আমার। স্বামীর ভাগ কোনো মেয়েই ছাড়ে না, আমি তো মরে গেলেও ছাড়বো না। আমার এত রূপ লাবণ্য কিসের জন্য আছে যদি আমি আমার স্বামীকেই নিজের কাছেই রাখতেই না পারি? যাই হোক, ওনার আগের জীবনে কে ছিল না সেসব বাদ দিন। এখন আমি ওনার স্ত্রী, আমি ওনার সব। এখন দেখব কোন মেয়ে আমার স্বামীর দিকে নজর দেয়।
আমাকে দেখতে যতটা সরল সোজা মনে হয়, আমি কিন্তু এতটাও হাবাগোবা নয়। বোধ বুদ্ধি ঠিক হয়ে আছে আমার, খারাপ ভালো সব বুঝতে পারি আমি। তারিনার আশা হা হয়ে গেছে উদিতার কথা শুনে। উদিতাকে দেখলে বোঝাই যায় না সে এত কথা বলতে পারে। তারিনার আশা মনে মনে ভাবছে, কি থেকে কি হয়ে গেল? আমরা তো তাকে আশিয়ানের বিরুদ্ধে বিষিয়ে দিতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখি এই মেয়ে আমাদের উল্টো গোল খাওয়িয়ে দিল। এনা আর কেয়া সপ্রশংস দৃষ্টিতে উদিতার দিকে তাকালো। উচিত জবাব ছুড়ে দিয়েছে সে তাদের মুখের উপর। ব্রাভো গার্ল। উদিতা তাদেরকে আর কিছু বলল না। টাওয়াল, ব্লাউজ আর পেটিকোট নিয়ে কেয়াকে বলে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। তারিন আর আশা মুখ চুন করে রুম থেকে বেরিয়ে গেল। এনা আর কেয়া হুহা করে হেসে ফেললো তাদের এভাবে জব্দ হতে দেখে। দুজনে হাই ফাইভ করলো। এনা আর কেয়া নিচে গেল কিছু সময়ের জন্য। মেহমান নিচে গিজগিজ করছে। দুই নতুন বউকে দেখার জন্য তারা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন। সন্ধ্যার পর রিসেপশন পার্টি শুরু হবে। আশিয়ান ঘুম থেকে উঠে নিজ রুমে চলে এলো। এসে উদিতাকে কোথাও দেখতে পেল না। বেশি চিন্তা না করে রুমের দরজা লক করে টাওয়াল নিয়ে সুইমিং পুলে চলে গেল সাঁতার কাটতে। গিয়ে বেশ কিছুক্ষণ পানিতে দাপাদাপি করে বাথটব পরে রুমে ফেরত এলো আশিয়ান। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় নিজেকে দেখছে। এমন সময় বাথরুমের দরজা খোলার শব্দ পেয়ে গাড় ঘুরিয়ে তাকালো সে। উদিতা ওয়াশরুম থেকে বের হয়ে আশিয়ানকে দেখে জমে বরফ হয়ে গেল যেন। এই মুহূর্তে আশিয়ানকে সে মোটেও আশা করেনি। আশিয়ান এবার পূর্ণ দৃষ্টিতে উদিতার দিকে তাকালো। হাঁটু অব্দি ভেজা লম্বা চুলগুলো খোলা, টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ম্যাজেন্ডা কালারের একটা 3/4 হাতা ব্লাউজ এবং পেটিকোট তার পরনে। আশিয়ান উদিতার পা থেকে মাথা অব্দি স্ক্যান করছে। উদিতার ফর্সা পেট, পিঠ ও কোমর স্পষ্ট দেখতে লাগছে আশিয়ান ধীর পায়ে হেঁটে উদিতার একদম কাছে চলে গেছে। উদিতা নিজেও ঢাকবার বৃথা চেষ্টা করছে। আশিয়ানের মতো ছেলেরা দুই রকমের হয়, যথা এক গার্লফ্রেন্ড থাকলে ওরা কখনো অন্য কোনো মেয়ের তো দূরের কথা নিজের বউকেও কখনো ভালো করে দেখে না। দুই, গার্লফ্রেন্ড না থাকলে নিজের বউকে দিকে পূর্ণ মনোযোগ থাকে তাদের। আশিয়ানের ক্ষেত্রে দ্বিতীয়টা ঘটেছে। যেহেতু গার্লফ্রেন্ড নেই সেহেতু নিজের বউয়ের দিকেই সকল অ্যাটেনশন যাচ্ছে তার। চাইলে উদিতার ভূত তার মাথা থেকে নামছে না। এত সুন্দরী বউ চোখের সামনে থাকলে কি আর নিজেকে আটকে রাখা যায়? সত্যি বলতে খুব কম ছেলেরাই পারে নিজেকে সংযত রাখতে। উদিতা আশিয়ানকে উপেক্ষা করেও যেতে পারছে না। লজ্জায় মনে হচ্ছে এখনই মরে যাবে সে। ভালো লাগে না। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। উদিতা শেষ লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না সে আশিয়ানের দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কেমন অনুভূতি? আশিয়ান উদিতার চুলে নাক ডুবিয়ে চুলের স্মেল নিতে লাগলো। কেমন জানি নেশা লাগিয়ে দিল চুলের গ্রানটা। কি জানি কোন শ্যাম্পু ইউজ করে, এত সুন্দর স্মেল। আশিয়ান এক হাত দিয়ে চুল সরিয়ে গলা থেকে সেখানে নাক মুখ গুঁজে দিল। উদিতা থরথর করে কাঁপতে লাগলো। আশিয়ান খুবই হার্ডভাবে চুমুক খাচ্ছে গলার ভাঁজে। এমন স্পর্শ উদিতা শিউরে উঠে বারংবার। এক হাতে আশিয়ানের চুল খামচে ধরল সে, আরেক হাতে আশিয়ানের পিঠে বিচরণ করছে তার। আশিয়ানের চুমুর তোরেই বোঝা যাচ্ছে যে সে নিজে কোনো মতেই কন্ট্রোল করতে পারছে না। সে যখন উদিতার ব্লাউজে হাত লাগালো খোলার জন্য, ঠিক তখনই রুমের দরজায় কেয়া ও এনা নক করলো। আশিয়ানের ঘোর কাটলো দরজা ধাক্কানোর শব্দে। বিরক্তি নিয়ে একবার দরজার দিকে তাকিয়ে তারপর উদিতার দিকে তাকালো। ভেজা লেপ্টে থাকা হরিণীর চোখের মতো লম্বা পল্লবযুক্ত আখিজোড়া আশিয়ানের দিকেই নিবদ্ধ। আশিয়ান উদিতার থুতনিতে এক হাত দিয়ে চেপে ধরে ঠোঁটের কোণে গভীরভাবে একটা চুমু খেলো। তার নেশালো কণ্ঠে বলল, শাড়ি পরছো ভালো কথা, ভুলেও কোনো ছেলের সামনে শাড়ি পরা অবস্থায় যাবে না, আর বড় একটা ওড়না দিয়ে হিজাব বাঁধবে, মনে থাকবে তো? উদিতা ভয়ে এক নাগাড়ে বেশ কয়েকবার মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, জি মনে থাকবে। আশিয়ান উদিতাকে ছেড়ে সরে দাঁড়িয়ে বলল, গুড, এখন যাও, দরজা খুলো গিয়ে, আমি ওয়াশরুমে যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। এই বলে আশিয়ান কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদিতা একটা ওড়না দিয়ে নিজেকে পেঁচিয়ে দরজার কাছে গিয়ে কাপা কাপা হাতে লক খুলে দরজা খুলে দিল। এনা, কেয়া আর মিসেস ইয়াসমিন রুমে ঢুকলেন। মিসেস ইয়াসমিন বড় সড়ো একটা গহনার বক্স উদিতাকে দিয়ে বললেন, এখান থেকে বেছে বেছে কয়েকটা গহনা রাতের রিসেপশন পার্টিতে পড়তে। উদিতা মাথা নেড়ে সায় জানালো। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে চলে গেলেন। এনা আর কেয়া ঝটপট উদিতাকে শাড়ি পরিয়ে দিল। শাড়িটা বেশ মার্জিত ভাবেই পরিয়েছে তাকে ওরা।
শাড়ি পরা শেষ হতেই আশিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নর্মাল একটা ধূসর রঙা শার্ট আর একটা কালো জিন্স তার পরনে। ওয়াশরুম থেকে বেরিয়ে সেন্টার টেবিল থেকে ফোনটা নিয়ে কারো দিকে না তাকিয়ে হন করে বেরিয়ে গেল সে। এনা আর কেয়া ততটা পাত্তা দিল না আশিয়ানকে। আশিয়ানের স্বভাব সম্পর্কে সবাই অবগত। উদিতাকে হিজাব ও প্রয়োজনীয় গহনাদি পরিয়ে দিয়ে পুরোপুরি রূপে তৈরি করে তাকে নিয়ে নিচে নেমে এলো ওরা। যেখানে শুধু মেয়েদের আসর বসেছে সেখানে সবার মাঝখানে আলেয়ার পাশে উদিতাকে বসিয়ে দিল এনা আর কেয়া। আলেয়া ও উদিতাকে সব মহিলারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেউ কেউ গিফটের প্যাকেট অথবা গহনা দিচ্ছে উপহার হিসেবে। উদিতার সৌন্দর্য দেখে সব মহিলারা মুগ্ধ, সাথে তার অমায়িক ব্যবহারটাও তাদের মন কেড়ে নিয়েছে। মিসেস ইয়াসমিনের ক্লোজ যে মহিলারা, ওনারা তো মিসেস ইয়াসমিনকে বারবার বলছে যে তিনি প্রথমবারের মতো এবারও জিতছেন। মিসেস ইয়াসমিন মুচকি হাসছেন, শুধু প্রত্যুত্তরে কিছু বললেন না। সব ছেলেরা বাইরে আড্ডা দিতে ব্যস্ত। বাইরের এক কোণে বাবুর্চিরা বড় বড় ডেকচিতে রিসেপশনের জন্য রান্না করছেন। বাইরে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। আশিয়ান সবার সাথে আড্ডায় মশগুল। বন্ধুরা তো তাকে জ্বালিয়ে মারছে রাতে কি হয়েছে সেটা জানার জন্য। আশিয়ান ধমকে ধামকে তাদের মুখ থেকে এ প্রসঙ্গ বাদ দিয়েছে। আশিয়ান প্রচন্ড রকমের দোটানায় ভুগছে। উদিতার প্রতি তার সাংঘাতিক লেভেলের মোহ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কাউকে তো এত সহজে ভালোবাসা যায় না। আর ইলিয়ানাকে সে যেভাবে ভালোবেসেছিল সেভাবে তো মনে হয় না যে উদিতাকে ভালোবাসতে পারবে। জানে না সে ভবিষ্যতে কি হবে। কিভাবে যে সন্ধ্যা হয়ে গেছে বোঝাই যায়নি। উদিতা অনেক আগেই রুমে ফিরে এসেছে। শাড়ি পাল্টে ওয়াক্তের নামাজ আদায় করে নিয়েছে। এখন মাগরিবের নামাজ আদায় করতে ব্যস্ত সে। আশিয়ান আর একবারও রুমে আসেনি। মাগরিবের নামাজ শেষে সবেমাত্র বিছানায় গিয়ে বসেছে, এমন সময় আবার দরজাতে কে যেন নক করলো। উদিতা দরজা খুলে দিতেই এনা পার্লারের এক মহিলাকে সাথে নিয়ে রুমে ঢুকলো। এই মহিলাই তাকে এতদিন সাজিয়ে আসছে। এনা আগে থেকেই রেডি হয়ে আছে। কেয়া স্বামী সন্তান নিয়ে একটু বিজি, তাই আসতে পারেনি। উদিতা রিসেপশন পার্টিতে পরার জন্য ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে আসতেই শুরু হলো মেকআপ করা। মহিলাটি খুবই যত্ন সহকারে উদিতাকে সাজাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর উদিতার সাজগোজ কমপ্লিট হলে মহিলাটি তাকে গহনাগুলো পরিয়ে দিয়ে হিজাব পরিয়ে মেকআপ ও লাগিয়ে দিল। ব্যাস, উদিতা পুরোপুরি তৈরি। আশিয়ানের প্রয়োজনীয় জিনিসপত্র সব কেয়া আগেই নিয়ে গিয়েছিল। আশিয়ান অন্য একটা রুমে কাপড় চোপড় চেঞ্জ করে পুরোপুরি রেডি হয়ে তারপর নিচে চলে এসেছে। উদিতার পরিবার ও আলেয়ার পরিবার থেকে লোকজনরা সন্ধ্যার সাথে সাথেই এখানে চলে এসেছে। উদিতার রুমে গিয়ে মিসেস আনিত, উসামা ও উষা দেখা করে এসেছে। মিস্টার আনিসুল ও শাহরিয়ার আশিয়ানের বাবা, চাচা ও বড় ভাইদের সাথে আলাপে মশগুল। আশিয়ান তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খেতে খেতে কথা বলছে। অনুষ্ঠান একদম জমে উঠেছে। আলিয়া নিচে চলে এসেছে তাসকিনের সাথেই। সবাই তাদের সাথে কথা বলতে ও ফটো তুলতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর উদিতাকে সাথে নিয়ে এনা আর কেয়া নিচে নামলো। উদিতাকে দেখতে পেয়ে আশিয়ানের হার্টবিট ফাস্ট হয়ে গেল। চোখ জোড়া তার উদিতাতেই আটকে আছে যেন। তৌহিদ ও আসিফ মুচকি হেসে দুজন দুদিক থেকে আশিয়ানকে ধাক্কা দিতেই আশিয়ান নিজের হুঁশে এলো। বন্ধুরা তো তাকে নানাভাবে পিঞ্চি মেরে কথা বলছে। আশিয়ান কিছুটা লজ্জায় আর তাকাতে পারছে না। উদিতাকে আজ অনেক সুন্দর লাগছে। গর্জিয়াস পাথরের কারুকাজ করা টিয়াল গ্রিন কালারের ফুল হাতা ও প্রচুর ঘের দেওয়া লং গাউন পরেছে সে। সাথে আছে সেম কালারের বড় হিজাব ও নেকাব। উদিতার চোখ জোড়া অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর কিছু দৃষ্টিগোচর হবে না কারো, একমাত্র ওর চোখ জোড়া ছাড়া। উদিতা আস্তে আস্তে নিচে এসে শাহরিয়ারকে জড়িয়ে ধরলো। শাহরিয়ারও পরম মমতায় জড়িয়ে ধরে তার আদরের ছোট্ট বোনটাকে। উদিতা তার ভাইকে কুশল বিনিময় করে তারপর গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। মিস্টার আনিসুল মেয়ের মাথায় চুমু খেয়ে আদরে কণ্ঠে তাকে নানা কথা জিজ্ঞেস করলেন। উদিতাও হাসি মুখে জবাব দিল। আর চোখে আশিয়ানের দিকে এক পলক তাকালো উদিতা। আশিয়ানকে কোনো হিরোর চাইতে কম লাগছে না। কালো শার্টের উপর টিয়াল গ্রিন কালারের মখমলের ব্লেজার ও কালো প্যান্ট তার পরনে। চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে রাখা। হাতে অ্যাপল ব্র্যান্ডের ওয়াচ, পায়ে ফর্মাল শুজ। সবকিছু মিলিয়ে তাকে জোস লাগছে দেখতে। সবশেষে উদিতাকে আশিয়ানের পাশে এনে দাঁড় করিয়ে প্রচুর ফটো তোলা হলো। আশিয়ান উদিতার হাতে নিজের হাতের ভাঁজে নিয়ে বাইরে বেরোলো স্টেজে যাওয়ার জন্য।
তাদের একসাথে হেঁটে আসা দৃশ্য ভিডিও করা হচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকালো, আশিয়ানও একই সময়ে উদিতার দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়া অবস্থায় একটা ছবি তুলে ফেললো ফটোগ্রাফার। আশিয়ানদের কাজিনরা মুখে আঙুল পরে সিটি বাজাতে লাগলো। তাসকিন, আলিয়া ও আশিয়ান উদিতা তাদের উপর ফুলের পাপড়ি অনবরত বর্ষিত হতে লাগলো। খুবই সুন্দর মুহূর্তটা। স্টেজে ওঠার পর তাদের সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, সব রকমের ফটো তোলা হলো। সবাই খুশি, এরকম নতুন দুটো পরিবারের সাথে সম্পর্ক জোড়ায়। এত আনন্দ করে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠান সম্পূর্ণ হলো। আজকে আশিয়ানদের বাসায় উদিতা ও আলিয়ার পরিবারের সবাই থাকবে। বাইরের গেস্ট হাউস খুলে দেওয়া হলো অতিথিদের থাকার জন্য। আজকে আবারও নতুন করে বাসর ঘর সাজানো হয়েছে নতুন কপোতিদের জন্য। বরং আগের রাতের থেকে আজকে অনেক বেশি সুন্দর করে বাসর ঘর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। উদিতা সেই কখন থেকে ফুলে সাজানো বিছানার মধ্যমণি হয়ে বসে আছে আশিয়ানের অপেক্ষায়। এশার নামাজ আগে আদায় করে নিয়েছে সে। আশিয়ানের আসার নামগন্ধও নেই। প্রায় অপেক্ষা করতে করতে রাত প্রায় 12টার দিকে রুমে এলো আশিয়ান। আজ আর ওসব ছাইপাশ গিলেনি। এই মুহূর্তে আশিয়ানের মুডটা প্রচুর গম্ভীর হয়ে আছে। মুড ঠিকই ছিল, কিন্তু তার এক বন্ধুর ব্রেকআপের কাহিনী শুনে তার মেজাজটা বিগড়ে গেছে, যার কারণে এই মুহূর্তে উদিতাকে তার কাছে ইলিয়ানা ও তার ফ্রেন্ড মাসুদের গার্লফ্রেন্ড সারার মতো লোভী মনে হচ্ছে। আশিয়ান গম্ভীর মুখে এসে বিছানায় উদিতার সামনে মুখোমুখি হয়ে বসলো। উদিতা বিনয়ী